ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। আজকে এই লেকচারের মাধ্যমে আমাদের কর্মমুখী রসায়ন কবির স্যারের অনুশীলনী ক্লাস শেষ হবে। তোমরা জানো ইতোমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। সো আজকে আমাদের কর্মমুখী রসায়ন কবির স্যার ফার্স্ট পেপারের আমরা অনুশীলনীটা সলভ করব। তোমরা জানো আমি যেভাবে সলভ করাই তুমি যদি সেইভাবে পড়তে পারো এবং সেই কথাগুলো নোট করতে পারো, তুমি ইনশাল্লাহ অন্য কোনো এমসিকিউতে আটকাবা না, তাই না? ওকে, চলো আমরা তাহলে একটু শুরু করি। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নেই বলা হয়েছে গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। এই সংকেতটা দিয়ে দিছে, দেওয়ার পর বলছে এটা কি। খুবই সিম্পল হিসাব, তুমি অলরেডি জানো এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা একটা কার্বোহাইড্রেট। বেসিক্যালি আমরা একটু কার্বোহাইড্রেট নিয়ে তাহলে একটু কথা বলি। যখন চলে আসলো এই কার্বোহাইড্রেট, বেসিক্যালি অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে। এখানে কি গ্রুপ থাকবে বাবা? কিটোন গ্রুপ থাকবে বা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। যেটাতে অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটাকে বলি অ্যালডোজ শর্করা, আর যেটাতে কিটোন গ্রুপ থাকে সেটাকে বলি কিটোজ শর্করা। উদ্ভিদে শুষ্ক ওজনের মোটামুটি 50 থেকে 60% কার্বোহাইড্রেট থাকে। মোটামুটি কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে? 50 থেকে 60% কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেটের মধ্যে মোটামুটি 4 ভাগে আমরা ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। কি কি বললাম? মনো, ডাই, অলিগো, পলিস্যাকারাইড। ক্লিয়ার? এই যে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এটা কি অনেকগুলো মনোস্যাকারাইড মিলে গঠিত হয় না? হ্যাঁ। এই কার্বোহাইড্রেটে তখন গ্লাইকোসাইডিক বন্ড থাকে। কি বন্ড থাকে? গ্লাইকোসাইডিক বন্ড থাকে, গ্লাইকোসাইডিক বন্ড। আর যদি তোমাকে প্রোটিনের কথা বলি, তাহলে প্রোটিনে কোন বন্ড থাকে বাবারা? প্রোটিনে থাকে হচ্ছে পেপটাইড বন্ড। কোন বন্ড? অবশ্যই পেপটাইড বন্ড থাকবে। কথা ক্লিয়ার? তোমার কাছে প্রশ্ন, লিপিডে কোন বন্ড থাকে? আমি পড়ার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিবা। হ্যাঁ, লিপিডে কোন বন্ধন থাকে তোমরা আমাকে জানাবা। আচ্ছা, চলো পরের প্রশ্ন। একটা সুন্দর একটা সংকেত দেওয়া আছে। তুমি জানো মেডিকেল ওরিয়েন্টেড আমরা ক্লাসটা নিচ্ছি, সো মেডিকেলে কখনোই চিত্র আসবে না। ঠিক আছে, তারপরেও আমরা একটু সলভ করা যায়, যেহেতু এখানে বেসিক আছে, এটা সলভ করা যায়। মেডিকেলে বহুপদী থেকে কোশ্চেন হয় না, মেডিকেলে যেগুলো উদ্দীপক রিলেটেড সেখান থেকে কোশ্চেন হয় না, মেডিকেলের চিত্র থেকে কখনো কোশ্চেন হয় না। সো তুমি চাইলে স্কিপ করতে পারো, আমরা স্কিপ না করিয়ে একটু কয়েকটা 2-1টা কোশ্চেন তোমাকে সলভ করাই দিই, পরেরগুলো স্কিপ করাই দিব, সমস্যা নাই। তো দেখো এই যে আমার সংকেতটা আছে, এইখানে কি আছে দেখো তো, COH আর O আছে, এটা COOH, তার মানে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। এইখানে আছে অ্যামিনোমূলক, তার মানে এটা একটা ক্ষার। দ্যাট মিনস এটা একটা অ্যামাইনো অ্যাসিড, রাইট? অবশ্যই এইটা একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের একটা সংকেত দিছে। এটা কি ভিটামিন? না, ভিটামিন না। এই অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, 2টা অ্যামাইনো অ্যাসিড, 3টা অ্যামাইনো অ্যাসিড, 4টা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে যে পেপটাইড বন্ধন গঠন করে, তারপরে গিয়ে গঠিত হয় আমাদের প্রোটিন। দ্যাট মিনস আমি তোমাকে বলতে পারি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। প্রোটিন কার পলিমার? অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একটা মনোমার। সো এই অ্যামাইনো অ্যাসিড যেহেতু কথাটা আসলো, আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটু কথা বলি। আমাদের প্রোটিন সিনথেসিস বা প্রোটিন গঠন করে এরকম অ্যামাইনো অ্যাসিড আছে টোটাল কয়টা বলো তো? বলতে পারি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে টোটাল। ঠিক আছে, আর এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের সেন্ট্রাল ডগমা পড়ছো কিনা বাবারা? তোমরা আমাকে বলবা সেন্ট্রাল ডগমাটা কি। ঠিক আছে, সেন্ট্রাল ডগমা ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে প্রোটিন তৈরি হওয়ার জন্য কোডন দরকার হয় না? কোডন, এই কোডন আছে টোটাল 64টা কোডন। 64টা কোডনের মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন। তার মানে আলটিমেটলি এই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য তোমার কোডন থাকতেছে 61টা, তাই না? তাহলে তুমি কি বলতে পারো না যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন লাইসিন, লিউসিন, এদের মোটামুটি 3 থেকে 5টা এমন
কোডন আছে। ঠিক আছে, এইটা আমরা জানলাম। এই অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন হিসেবে কাজ করে। কি আয়ন হিসেবে কাজ করে বাবারা? জুইটার আয়ন হিসেবে কাজ করে। হোয়াট ডু ইউ মিন বাই জুইটার আয়ন? দেখো, আমি যদি অ্যামাইনো অ্যাসিড চিন্তা করি, এটা একটা কাইরাল কার্বন। অ্যামাইনো অ্যাসিডে কিন্তু কাইরাল কার্বন থাকে, তার মানে এটা আলোক সমাণু। এই যে আরেকটা তথ্য পেয়ে গেলা, অ্যামাইনো অ্যাসিড গুলা আলোক সমাণু। কাইরাল কার্বনে এইখানে আর দিলাম, এইখানেও মনে করো একটা হাইড্রোজেন দিলাম, নিচে দিলাম অ্যামিনো মূলক NH2, এই পাশে দিলাম COOH। সো এই অ্যাসিডটার কাজ কি? প্রোটন দান করা। এ যদি প্রোটনটা দান করে, C- হয়ে গেল। ক্ষারের কাজ কি? প্রোটন গ্রহণ করা। এ যদি প্রোটন গ্রহণ করে, তখন NH3+ হয়ে গেল। দেখো, একই সাথে একটা মৌলের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের আয়নই বা দুই ধরনের চার্জই আমরা পাচ্ছি, রাইট? দ্যাট মিনস এইটা হচ্ছে জুইটার আয়ন। তাহলে অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন হিসেবে কাজ করতে পারে। অ্যামাইনো অ্যাসিড আলোক সমাণু যৌগ। অ্যামাইনো অ্যাসিড এদের ক্ষার এবং অ্যাসিড দুই ধর্মই থাকে। এই অ্যামাইনো অ্যাসিড, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা প্রোটিনের মনোমার, অবশ্যই মনোমার, তাই না? তার উত্তর কি হবে? 2 এবং 3। দেখো, 2 এবং 3। চলো পরের প্রশ্নে যাই। এটা একটা উদ্দীপক রিলেটেড কোশ্চেন, তারপর তোমাকে একটু বলে দিই। প্রশ্ন আছে, 10% জলীয় দ্রবণের ইথানলে এনজাইমকৃত জারণ দ্বারা জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিড তথা ভিনেগার পাওয়া যায়। এটি আচার তৈরিতে খাদ্য প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এই যে আচার তৈরি না, আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করি বা তেল দেওয়া হয় অনেক সময়। এই আচার তৈরিটাকে বলা হয় পিকলিং। কোন লিং বাবারা? পিকলিং। আচার তৈরিকে কি বলা হয়? পিকলিং বলা হয়। ঠিক আছে, তোমার কাছে প্রশ্ন, কিউরিং কাকে বলে? কিউরিং কাকে বলে? ঠিক আছে, কিউরিং কাকে বলে তুমি আমাকে উত্তর দিবা। আর একটা জিনিস আছে, যে আমরা যখন এই যে কিশমিশ দেখছো না, আঙুর থেকে তো কিশমিশ তৈরি হয়, এদের যে বাইরে যে শুষ্ক কোষটাকে শুকায় ফেলা হয়, এই জিনিসটাকে বলা হয় কেস হার্ডেনিং। তাহলে কেস হার্ডেনিং একটা প্রক্রিয়া পাইলাম, যেটা দিয়ে কিশমিশের বহিতককে শুষ্ক করে একেবারে শুকিয়ে ফেলা হয়, কাঠের মতো করে ফেলা হয়, এমন এক শক্ত করে ফেলা হয়। ঠিক আছে, শুটকি মাছ, এটাও কেস হার্ডেনিং করা হয়। আবার আচার তৈরি, এটাকে বলা হয় পিকলিং। তারপরে কিউরিং, আমরা তিনটা জিনিস পাইলাম, রাইট? আচ্ছা, যাই হোক, আমরা তিনটা শব্দ তোমাকে জানাইলাম। এখন এই যে উদ্দীপকটা পড়লাম, এই হলো, এটা হচ্ছে ভিনেগার। প্রশ্ন বলছে ভিনেগার কোনটা? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। 100% এইটাই প্রশ্ন। পরীক্ষায় যদি হয় মেডিকেলে, প্রশ্ন হবে ভিনেগারে পানির পরিমাণ কত? ভিনেগারে কিসের পরিমাণ কত বাবারা? পানির পরিমাণ কত? তুমি দেখো, ভিনেগারে ইথানোয়িক অ্যাসিড কত? 6 থেকে 10% জলীয় দ্রবণ। তাহলে পানি বাকিটা থাকবে, কত থাকবে? 90 to 94%। কথা ক্লিয়ার? 90 থেকে 94% পানি থাকবে ভিনেগারে। কারণ কি? 6 থেকে 10% তো ইথানল আছেই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন আসো, ভিনেগার ফুড প্রিজারভেটিভ কিভাবে কাজ করে? এটা CH3 COOH থাকে, তোমরা অলরেডি লিখছো। এটা CH3 COO- এবং হাইড্রোজেন আয়ন দান করে। এর ফলে একটা অম্লীয় পরিবেশ তৈরি হয়। এই অম্লীয় পরিবেশে অণুজীব বাঁচতে পারে না। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? এই দেখো, pH <7 করে, যেটা অম্লীয় পরিবেশ, এটা কারেক্ট। 2 নম্বর, ইথানোয়িক অ্যাসিড অণুজীবকে ধ্বংস করে, অবশ্যই অণুজীবকে ধ্বংস করে, এটাও কারেক্ট। আর পানি শোষণ করে না, পানি শোষণ করে না। উত্তর হচ্ছে 1 এবং 2। উত্তর 1 এবং 2। আমরা এরপর থেকে বহুপদী, উদ্দীপক এগুলা স্কিপ করে যাব। ঠিক আছে, যদি কোনোটাতে বেসিক থাকে তোমাকে জানাই দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। পরের প্রশ্ন আসো, এটাও একটা উদ্দীপক রিলেটেড কোশ্চেন। ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলডিহাইড হলো তেল বা চর্বি। অবশ্যই তেল বা চর্বি। সো ফ্যাটি অ্যাসিড নিয়ে যখন কথা আসলো, এই ফ্যাটি অ্যাসিডে যদি সিঙ্গেল বন্ধন পাও, সেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যদি ডাবল বন্ড পাও, সেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ মনে রাখবা, পোস্ট। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি বাবারা? পোস্ট। কেমন? পথে পামিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে স্টেয়ারিক অ্যাসিড। আর অসম্পৃক্ত ডাবল বন্ড থাকলে অসম্পৃক্ত না। তুমি আমাকে উত্তর দিবা অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা?
অসম্পৃক্ততা, অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ততার পরীক্ষা করি না, অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় কোন মাধ্যমে, কিভাবে করা হয়, এটা আমাকে উত্তর দিবা, ঠিক আছে? কমেন্টে উত্তর দিলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা করছো। ক্লিয়ার? ওকে। তো এই যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এদের উদাহরণে থাকবে ল থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ল থাকে, অলিইক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, ঠিক আছে? ল পাবা, বোঝা গেছে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, পারবা না? অবশ্যই পারবা। নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে বাবারা, চলো পরের প্রশ্নে যাই। সো এই যে ফ্যাটি অ্যাসিডগুলা বলা হচ্ছে দুগ্ধজাত খাদ্যে পাওয়া যায় বিউটারিক অ্যাসিড, দুগ্ধজাত খাদ্যে পাওয়া যায় বিউটারিক অ্যাসিড। এটার ক্ষেত্রে তোমাকে নামকরণ সম্পর্কে একটু জেনে আসতে হবে, জৈব যৌগের নামকরণ কেমন। দেখো নামকরণটা কিভাবে আসছে, দুগ্ধজাত খাদ্যে বিউটারিক অ্যাসিড পাওয়া যায়, মাখন, মাখন মানে কি বাটার, এই বাটার থেকে নামকরণ আসছে হচ্ছে বিউটারিক অ্যাসিড। তারপর চিন্তা করো ভিনেগার, ভিনেগারের ল্যাটিন বা গ্রিক নাম ছিল অ্যাসিটান, সেইখান থেকে ভিনেগারকে আসছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নামকরণ করা হয়েছে কাকে, এই যে CH3COOH কে। ইথানোইক অ্যাসিডটা ভিনেগারে পাওয়া যাইত, এটাকে অ্যাসিটান বলা হইতো, তাই সেই থেকে নাম হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে HCOOH, এইটা পাওয়া যাইত, HCOOH পাওয়া যাইত পিঁপড়া বা মৌমাছিতে। এই পিঁপড়ার ল্যাটিন নাম বা গ্রিক নাম যাই বলো না কেন, যেখানকার হোক ওটা জানি না, কিন্তু একটা নাম ছিল, কি নাম ছিল, ফরমিকা, ফরমিকা, সেইখান থেকে এই অ্যাসিডটার নামকরণ করা হয়েছে ফরমিক অ্যাসিড। ক্লিয়ার? তো কিভাবে নামকরণ করা হয়েছে এটা আমরা বুঝলাম। সো এই দুগ্ধজাত খাদ্যে যে অ্যাসিডটা থাকে এগুলা মেইনলি থাকে কি রূপে, দেখো মাখনে অ্যাসিডটি কিভাবে উপস্থিত আছে, এস্টার রূপে উপস্থিত আছে। কিভাবে থাকে, এস্টার রূপে, 4টা এস্টার আছে, এটা তোমাকে একটু জানতে হবে। দেখো পাকা কলা, পাকা কলাতে থাকে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, তার মানে কি পেন্টানোইক অ্যাসিডের থেকে কোনো একটা এস্টার তৈরি করছি আমরা, পেন্টাইক অ্যাসিড থেকে কোনো একটা অ্যাসিড এস্টার তৈরি করছি যেটা পাকা কলাতে পাওয়া যায়, ঠিক আছে? পেন্টাইল অ্যাসিটেট। মাখন, বিউটারিক অ্যাসিডের এস্টার পাওয়া যায়, ঠিক আছে? বিউটাইল অ্যাসিটেট, বিউটাইল অ্যাসিটেট দিলাম। আনারস, আনারসেও পাওয়া যায় বিউটাইল বিউটারেট, এখানে অ্যাসিটেট পাওয়া যাবে না, দুইটাই 4টা কার্বনের, বিউটাইল বিউটারেট। তাহলে আনারসে কি পাওয়া যায় বাবারা, বিউটাইল বিউটারেট এস্টার, এগুলো এস্টারের নাম, কোন এস্টার কোথায় পাওয়া যায়। তারপর আরেকটা আছে জুই ফুল, জুই, জুই ফুল মানে ওই জেসমিন ফুল, যেটা জেসমিন ফুল চিনো না তোমরা, এইসব তো চিন না, এগুলা মেয়েরা ভালো চেনে। সো যাই হোক জেসমিন ফুল দি যাও, জেসমিন ফুলে পাওয়া যায় বেনজাইল অ্যাসিটেট, কোন অ্যাসিটেট বাবারা, বেনজাইল অ্যাসিটেট এস্টার। ক্লিয়ার? সো পাকা কলাতে পেন্টাইল অ্যাসিটেট, মাখনে বিউটাইল অ্যাসিটেট, আনারসে বিউটাইল বিউটারেট, জেসমিনে বেনজাইল অ্যাসিটেট এস্টার পাওয়া যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সো আমরা কি দেখলাম, মাখনে কোন অ্যাসিডটি কিভাবে থাকে, এস্টার রূপে থাকে। অলরেডি জানো দুগ্ধজাত খাদ্যে বিউটারিক অ্যাসিড পাওয়া যায়, এটা গেল। পরের প্রশ্নে আসো। এই যে বিউটারিক অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে কারণ কোনো একটা ফ্যাটি অ্যাসিডকে আর্দ্র বিশ্লেষণ করলে এই অ্যাসিডটা পাওয়া যাবে। কিরকম, মনে করো মাখনে আছে, মাখনকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা এটা পাবো, সুতরাং এই যে ফ্যাটকে আর্দ্র বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়। আবার এই ফ্যাট যদি উৎপন্নও না করে, এর উপাদানটা স্টিয়ারিক অ্যাসিডের মতো, স্টিয়ারিক অ্যাসিডের মতো হলে কি হবে বলো তো, বিউটারিক অ্যাসিড। এই বিউটারিক অ্যাসিড, তোমার কাছে আমার প্রশ্ন, এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তোমরা কমেন্টে জানাবা। বুঝতে পারছো? সেইখান থেকে এই কথাটা আসছে, উত্তর হচ্ছে 2 ও 3। আচ্ছা যাই হোক, পরেরটা বহুপদী লাগবে না, দরকার নাই। তারপরে জেনে রাখো খাদ্যের শক্তিমান সবচেয়ে বেশি থাকে মাখনে, খাদ্যের শক্তিমান কোনটাতে বেশি থাকে, মাখনে বেশি থাকে। আর বলা হবে এই মাখনেও কিন্তু 18% পানি থাকে। ঘি খাইছো না, অনেকে ঘি খায়, ঘিতেও 18% পানি থাকে।
সুতরাং যদি বলে কোনটি রাসায়নিক সংযুক্তি একই ধরনের, উত্তর কি হবে? মাখন এবং ঘি। মাখন এবং ঘিয়ের রাসায়নিক সংযুক্তি একই ধরনের, কিন্তু খাদ্য ক্যালোরি কোনটাতে বেশি থাকে? মাখনে বেশি থাকে। এটা মাথায় রাখে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। পরেরটা বহুপদী, প্রোটিনের কাজ, খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নাই পড়ার, বহুপদী স্কিপ। পরের প্রশ্নে চলে আসো, 7 নম্বর। দেখো, সর্বোচ্চ শক্তি পাওয়া যায় কোথায়? একটু আগে তোমাকে বলছি। দেখছো, এইভাবে এমসিকিউ গুলো সলভ করতে হয়। এইভাবে যদি তুমি একটা এমসিকিউ এর অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করো, প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো, তাহলে দেখো আমার প্রথম 5টা এমসিকিউ সলভ করাতে মোটামুটি দেখো 10 থেকে 15 মিনিট চলে গেছে। কেন গেছে? তাহলে এই দেখো, এখন তুমি বুঝতে পারবা। কারণ একটা এমসিকিউ নিয়ে তুমি যত বেশি ঘাটাঘাটি করবা, পরবর্তী ক্ষেত্রে তুমি অন্যান্য বইয়েরও এমসিকিউ সলভ করা, তোমার বেসিক নলেজ, তোমার দক্ষতা, স্কিল সব কিছু বাড়বে। বুঝতে পেরেছো বাবা? তাহলে চলো পরের প্রশ্ন। সর্বোচ্চ শক্তি কই পাওয়া যায়? মাখনে পাওয়া যায়। এরপরের প্রশ্ন আসো, বহুপদী, এটা তাও পড়াই ফেলি। কাঁচা খাদ্যদ্রব্য সহজে পচনশীল কেন? একটা খাদ্য পচন ধরে। আচ্ছা, তোমরা আমাকে প্রশ্নের উত্তর দাও, একটা প্রশ্নের, যে খাদ্যের নিরাপত্তার ভিত্তি কয়টা? খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? তোমরা আমাকে প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে? খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? ঠিক আছে, এটা আমাকে উত্তর দিবা। ও, দেখাই ফেলছি, সরি। আচ্ছা, এই পচনশীল যে হয়, অনেকগুলো কারণ হইতে পারে। এর মধ্যে হইতে পারে পানি আছে, হইতে পারে অক্সিজেন আছে। এই পানি অক্সিজেন থাকলে কি হবে? এর পিএইচটা কমে যাবে, তখন কি হবে? অণুজীব জন্মাবে, ঠিক আছে? অণুজীব জন্মাবে। তাহলে পিএইচ কমে যাইতে পারে, পানি থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে। আর তাপমাত্রা, অণুজীব জন্মানোর জন্য তাপমাত্রা কত জানো? 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে। এই ব্যাকটেরিয়া যদি 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে জন্মায়, তাহলে খাদ্য পচনশীল হবে না? অবশ্যই হবে, ঠিক আছে? তাহলে উত্তর কি কি দেখো? আর্দ্রতা থাকে, অণুজীব জন্মায়, চারিদিকে দূষণের জন্য না, দূষণের জন্য না। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা বহুপদী, স্কিপ করাই যায়। তারপর তুমি দেখো, গ্লাইকোসাইডিক বন্ধন কই থাকে? তুমি জানো কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। উত্তর দেখো, ভাতে আছে, ডিমে আছে না, ডিম তো প্রোটিন, ওটা ভাত, পাউরুটিতে আছে। ভাত এবং পাউরুটি, শেষ। পরের প্রশ্ন দেখো, পেপটাইড বন্ধন কই থাকে? পাউরুটিতে কি থাকবে? থাকবে না। থাকবে কোথায়? মাছে এবং ডিমে, শেষ। কারণ পেপটাইড বন্ধন প্রোটিনে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন আসো। এটাও বহুপদী, না এই বহুপদীটা দরকার নেই। পরের বহুপদীটা দেখো, নিম্নের কোনটি সঠিক? এইখানে বলা হচ্ছে সবুজ সবজিতে ফলিক অ্যাসিড থাকে, অবশ্যই কারেক্ট। এই ফলিক অ্যাসিড কোনটা জানো? ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9। ভিটামিন B9 এটা হচ্ছে ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি এর অভাবে রাতকানা রোগ হয় না, এটা ভুল কথা। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ তে থাকে রেটিনল, এটাও কারেক্ট। উত্তর হচ্ছে 1 এবং 3। যেহেতু এটা নিয়ে কথা আসলোই, চলো আমরা একটু ভিটামিন সম্পর্কে জেনে আসি। কিছু কিছু ভিটামিনের বাণিজ্যিক নাম তোমাকে জানতে হবে, ঠিক আছে বাবারা? ভিটামিনের কি জানতে হবে? বাণিজ্যিক নাম জানতে হবে। ওয়েট, তো বাণিজ্যিক নাম আমাকে জানতে হবে। এখন দেখো, ফার্স্ট অফ অল ভিটামিন, ওকে, ভিটামিন এ। ভিটামিন এ যদি বলি, ভিটামিন এর বাণিজ্যিক নাম হচ্ছে রেটিনল। কি নল বাবারা? রেটিনল। আর একটা জিনিস আছে ভিটামিন এর, এই রেটিনলে একটা জিনিস জেনে রাখো, 20টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে বাবারা? 20টা কার্বন থাকে রেটিনলে। এই ভিটামিন এর আর একটা নাম হচ্ছে বিটা ক্যারোটিন। জেনে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। যদি এটা বাণিজ্যিক নামের মধ্যে আমরা ফেলবো না। এটার আরেকটা নাম হচ্ছে কি বলো? বিটা ক্যারোটিন, ঠিক আছে? এরপরে আসো, ভিটামিন এ গেল, ডি। ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসিট্রায়ল বা কোলে ক্যালসিফেরল, বোথ আর কারেক্ট। কোলে ক্যালসিফেরল লিখলাম, কোলে ক্যালসিফেরল।
ওকে, এই ভিটামিন ডি কই থেকে আসে জানো? কোলেস্টেরল থেকে আসে। এই ভিটামিন ডি কে সিনথেসিস করে? কোলেস্টেরল থেকে আসে। আমাদের দেহের মধ্যে অনেক কোলেস্টেরল আছে। তুমি যখন সূর্যের মধ্যে দাঁড়াবা দেখবা বাচ্চাকে বলে রোদে নে, কারো যদি নতুন নতুন বেবি হয় এমন নিয়ে বাচ্চাকে হচ্ছে রোদে নিয়ে যায়, যে একটু রোদ, বাস্ক ইন দ্য সান নাকি বাস্ক অ্যাট দ্য সান, এটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, বাস্ক ড্যাশ সান। তো রোদের কাছে নিয়ে গেল, কেন যাই? কারণ এই স্কিন থেকে ভিটামিন ডি তৈরি করে। বাচ্চাদের কি তৈরি করে? ভিটামিন ডি তৈরি করে। আমাদেরও তৈরি হয়, তার মানে এই না সবসময় রোদে গিয়ে বসে থাকবা, ব্যাপারটা এমন না। ঠিক আছে, কোলে ক্যালসিফেরল এটা তাহলে কোথায় হয়? আমাদের স্কিন থেকে তৈরি হইতে পারে, এবং এটা কি হয়? আমাদের কোলেস্টেরলে পাওয়া যায়, কোলেস্টেরল থেকে তৈরি হয়। ঠিক আছে, ভিটামিন ই, এটার নাম হচ্ছে টোকোফেরল বা আলফা টোকোফেরল। কি ফেরল বাবারা? আলফা টোকোফেরল। ভিটামিন কে, এটার নাম হচ্ছে ফিলোকুইনন। ভিটামিন কে এর নাম কি? অনেকে ফাইলোকুইনন বলে, বোথ আর কারেক্ট। ফিলোকুইনন। এই যে চারটা লিখলাম না, এই চারটা হচ্ছে তোমার চর্বিতে দ্রবণীয় ভিটামিন। কোথায় দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয় ভিটামিন। দ্যাট মিন্স এরা কোন ধরনের ভিটামিন? চর্বিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয় ভিটামিন। এরা স্টেরয়েড জাতীয় ভিটামিন। কি জাতীয় বাবারা? স্টেরয়েড। কারণ কি? ওই যে বললাম কোলেস্টেরল থেকে তৈরি হয়, কোলেস্টেরল থেকে সিনথেসিস করা যায় এদেরকে। বোঝা গেছে? ওকে, নেক্সট আসো, বাকি যেটা আছে সেটা পানিতে দ্রবণীয় ভিটামিন। কারা? ভিটামিন সি। ভিটামিন সি বিভিন্ন টক জাতীয় ফলে পাওয়া যায়। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, দেখবা হচ্ছে গাম ব্লিডিং হয়, রক্ত পড়ে, হ্যাঁ, দাঁতের মাড়িতে সমস্যা হয়, তখন আমরা বলি ভিটামিন সি খাও, তোমার টক জাতীয় খাবারের অভাব হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা এমন। সো এই ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কি বললাম বাবারা? ভিটামিন সি এর বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। যারা পেইড ব্যাচে আছো তাদের মেডিলজি তো গোল্ড ডিগার্স হচ্ছে সিগনেচার ব্যাচ, সাথে ভার্সিটির জন্য ব্যাকআপ হিসেবে আমরা কি রাখছি? ভার্সিটোলজি। ঠিক আছে, ভার্সিটোলজি যারা ক্লাস করো, গোল্ড ডিগার্সের যারা ক্লাস করো, তাদের অনুশীলনী ক্লাস দেওয়া হয়। ঠিক আছে, এই অনুশীলনী ক্লাসে আমি এটা খুব সুন্দরভাবে পড়াইছি, তোমাদের এখনও আবার দেখাইতেছি, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আসো ভিটামিন, এরপরে আসো বি। আমরা অ্যাকচুয়ালি ভিটামিন বি বলি না, আমরা বলি ভিটামিন বি কমপ্লেক্স। কেন ভিটামিন বি কমপ্লেক্স বলি বাবারা? কারণ অনেকগুলা ভিটামিন আছে, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি9, সবগুলা জানার দরকার নাই, যেগুলো জানতে হবে সেগুলো একটু বলে দিই। ভিটামিন বি5, এটা নাম হচ্ছে পেন্টাথনিক অ্যাসিড। পেন্টাথনিক অ্যাসিড। ভিটামিন বি3, থ্রিটা আগে লেখা উচিত ছিল, ভুল হয়ে গেছে, এটার নাম হচ্ছে নিয়াসিন। কি বললাম বাবারা? নিয়াসিন। ভিটামিন বি6, ভিটামিন বি6 পিরিডক্সাল বা পাইরিডক্সিন বা পিরিডক্সিন একই জিনিস, পিরিডক্সিন দিয়ে দিলাম। হ্যাঁ, ভিটামিন বি9 একটু আগে বলছি, ভিটামিন বি9 হচ্ছে ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড। যারা প্রেগনেন্ট থাকে, যেসব মায়েরা বা মহিলারা প্রেগনেন্ট থাকে, ডাক্তারের কাছে গেলে ফোলিক অ্যাসিড খাইতে দেয়, যে আপনি ফোলিক অ্যাসিড খাবেন। কেন জানো? যদি ফোলিক অ্যাসিড না হয় তাহলে এই যে বেবিগুলো তৈরি হয়, বাচ্চাগুলো জন্ম নেয়, এদের নিউরাল টিউবটা ফর্ম হয় না। নিউরাল টিউব মানে হচ্ছে এই ব্রেনটা ফর্ম হয় না, তখন এই ব্রেনের এইখানে যে অ্যানেনকেফালি আরও বিভিন্ন রোগ আছে, এগুলো তোমরা পরবর্তীতে জানবা। তাহলে এই ফোলিক অ্যাসিডটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, আরেকটা আছে ভিটামিন বি12। এই ভিটামিন বি12 অভাবে, ভিটামিন বি9 অভাবে অ্যানিমিয়া ডেভেলপ করে। অ্যানিমিয়া রোগ পড়ছো না? এই অ্যানিমিয়া হইতে পারে ভিটামিন বি9, ভিটামিন বি12 এই দুইটার কারণে। ভিটামিন বি9, ভিটামিন বি12। এই ভিটামিন বি12 নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। কোবালামিন। তোমার কাছে প্রশ্ন, ভিটামিন বি1 এর নাম কি? ঠিক আছে, ভিটামিন বি2 এর নাম কি?
ভিটামিন B1 এবং ভিটামিন B2 এই দুইটার নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এরা আমি যে লিখলাম এরা এই বি এবং সি এরা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। কোথায় দ্রবণীয় ভিটামিন বাবারা? পানিতে দ্রবণীয় ভিটামিন। তার মানে এরা কিন্তু চর্বিতে দ্রবণীয় ভিটামিন না। আর যারা পানিতে দ্রবণীয় ভিটামিন এদেরকে সহজে তাপ দিলে নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো একটা শাকসবজি তুমি বাজার থেকে কিনে আনলা, কিনে আনার পর যখন তুমি ফুটাও বা সিদ্ধ করো সেখানে কিন্তু ভিটামিন সি আর থাকে না, ভিটামিন বি আর থাকে না, এরা তাপ দিলে নষ্ট হয়ে যায়। বোঝা গেছে? এই কারণে আমরা বলি টমেটো কাঁচা খাও, পেয়ারাটা কাঁচা খাও, এত সেদ্ধ করার দরকার নাই। পেয়ারাকে সেদ্ধ করে খাইছে এটা আমার জানা নাই, কিন্তু টমেটো অনেকে তরকারি দিয়ে খায়, কিন্তু টমেটোটা কাঁচা খাওয়া উচিত, কারণ ভিটামিন সি, নাহলে টমেটো রান্না করলে তো নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো বাবারা? আশা করি ক্লিয়ার। পরের কোশ্চেনে যাই, চলো। অনেক বেসিক জানানো হয়ে গেল। ওকে, আমরা ছিলাম, আছি, থাকবো। এই যে আমরা অলরেডি 12 নম্বর প্রশ্ন পড়ে ফেলছি। তাহলে উত্তর কি হবে? সবুজ সবজিতে ফলিক অ্যাসিড পাওয়া যায় আর এতে রেটিনল থাকে। এই 1 এবং 3 কারেক্ট। বি এর অভাবে রাতকানা হয়, এটা ভুল কথা, ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। 13 নম্বর প্রশ্নে আসো, কোনটি কীটনাশক? উত্তর সিম্পল হিসাব, ডিডিটি হচ্ছে কীটনাশক। ডিডিটি কি বাবারা? কীটনাশক, তাই না? তোমরা অলরেডি জানো। বার্লি, 14 নম্বর আসো, বার্লি, খেজুর গুড়, আঙুরে নিচের কোন খাদ্য উপাদান আছে? আমরা মল্ট ভিনেগার তৈরি করি, দ্যাট মিনস এখানে অবশ্যই হচ্ছে কি কার্বোহাইড্রেট গুলো আছে, তাই না? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, কার্বোহাইড্রেট আছে, রাইট? এরপর আসো, পরের প্রশ্ন দেখো, স্নেহ জাতীয়, এটা ভুল লিখছে, প্রিন্টিং মিস্টেক। স্নেহ জাতীয় পদার্থ উপস্থিত আছে কোথায়? অবশ্যই নারিকেল এবং বাদাম, কারণ এরা তেল তৈরি করে, নারিকেল তেল, বাদামের তেল। কিন্তু কমলাতে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ নাই। কমলাতে আছে কি বলতো? কমলা কি টক জাতীয় ফল না? অবশ্যই অ্যাসকর্বিক অ্যাসিড, অবশ্যই ভিটামিন সি আছে। বুঝতে পেরেছো বাবারা? এখন আসো, এই যে বাদামের তেল আর নারকেলের তেল। পরের প্রশ্ন, গ্লাইকোসাইডিক বন্ধন কোনটা? এটা বার্লিতে পাওয়া যাবে, কারেক্ট। এটার সংকেত হচ্ছে COC, ঠিক আছে? আর এইখানে যেটা লিখছে CONH, এইটা হচ্ছে পেপটাইড বন্ধনের সংকেত। কিসের সংকেত বাবারা? পেপটাইড বন্ধনের সংকেত। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর কি? 2 এবং 3। চলো পরের প্রশ্নে যাই। এই যে সাইট্রিক অ্যাসিড, ভিনেগার, লবণ, সালফার ডাইঅক্সাইড, এরা কি? এরা অবশ্যই ফুড প্রিজারভেটিভ। প্রশ্ন বলছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এরা অবশ্যই ফুড প্রিজারভেটিভ, তাই না? ভিটামিনও না, প্রোটিনও না, খাদ্য সংযোজনও না, ধুস, এগুলো সব ভুয়া কথা। পরের প্রশ্ন আসো, নিচের কোনটি ইমালশন? অবশ্যই দেখো, এটা কবির স্যারের প্রশ্ন এবং এই ইমালশন থেকে প্রশ্ন মেডিকেলে প্রতি বছর হয়, তুমি শিওর থাকো। দুধ কি? অনেক বইতে জেল, সল, হাবিজাবি কথাবার্তা লেখা আছে, দরকার নাই। কবির স্যারের অনুশীলনীতে লেখা আছে দুধ হচ্ছে একটা ইমালশন, তুমি ইমালশনই দুধকে দাগাবা। দুধ একটা ইমালশন, মাখন একটা ইমালশন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নিচের কোনটি প্রোটিন? ল্যাকটোজ, এটা তো কার্বোহাইড্রেট, তুমি অলরেডি জানো। সাইট্রিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, তুমি জানো। BHT, কোথাও যদি BHT, BHA, TBHQ, এই যে HB এই শব্দগুলো থাকে, তারা নিঃসন্দেহে শিওর থাকো অ্যান্টিঅক্সিডেন্ট। এরা কি বাবারা? অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, তাহলে যাদের নামে সে BHT, BHA, TBHQ এইগুলো থাকে, এরা হচ্ছে কি? অ্যান্টিঅক্সিডেন্ট। দুধের প্রোটিন তাহলে কোনটা? কোনটি প্রোটিন? ক্যাসিন। ক্যাসিন হচ্ছে প্রোটিন। এই দেখো একটু আগে পড়াইছিলাম, নিচের কোনটি রাসায়নিক সংযুক্তির দিক থেকে একই ধরনের? অবশ্যই মাখন এবং ঘি। পড়াইছিলাম না? পড়াইছি কিন্তু। ওকে, নেক্সট আসো। 21 নাম্বার, একটা সংকেত দেওয়া আছে, Na2O, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড। এটা কিসের সংকেত? তুমি কিছু জানো না, তুমি দেখছো সিলিকন ডাইঅক্সাইড আছে, দ্যাট মিনস এটা অবশ্যই কাচের সংকেত। কাচের মূল উপাদান কি বাবারা? সিলিকন ডাইঅক্সাইড। এই কাচ দুই ধরনের আছে, একটা পাইরেক্স গ্লাস আর একটা হচ্ছে সফট গ্লাস বা নরম কাচ, ঠিক আছে? এটা তোমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ে আসছো। কোল্ড ক্রিমে পিচ্ছিল কারক হিসেবে কাকে ব্যবহার করা হয়? পিচ্ছিল কারক যেই কথা, সেই কথাই হচ্ছে লুব্রিকেটিং এজেন্ট বা লুব্রিকেন্ট।
পরীক্ষায় পিচ্ছিলকারক না দিয়ে আসতে পারে লুব্রিকেন্ট হিসেবে কাকে ব্যবহার করা হয়? লুব্রিকেন্টও যেই কথা, পিচ্ছিলকারকও সেই কথা। এটা ব্যবহার করি তরল প্যারাফিন। কি ব্যবহার করি? তরল প্যারাফিন। আর আফটার শেভ লোশন, তারপর যে কোনো জায়গায় সিম্পল হিসেব চিন্তা করো, যদি বলে ময়শ্চারাইজার হিসেবে কাকে ব্যবহার করা হয়? ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা হয় গ্লিসারিন। গ্লিসারিন, কারণ কি এটা একটা অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহলকেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ময়শ্চারাইজার রূপে ব্যবহার করি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আবার একটা আছে আফটার শেভ লোশনে আমরা একটা অ্যালকোহল ব্যবহার করি, বলো তো কোনটা? তোমরা আমাকে কমেন্টে জানাবা আফটার শেভ লোশনে আমরা যে অ্যালকোহলটা ব্যবহার করি তার নাম কি। ঠিক আছে বাবারা? ওকে, পরের প্রশ্ন আসো। এটা বহুপদী, 23 নম্বর স্কিপ করো। 24 নম্বর আসো। বিষনাশক এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি কোনটা? যেটা বিষও নাশন করবে, জীবাণু নাশন করবে, সেটা হচ্ছে কি? গোলাপ জল। দেখো কোথায় লিখি, এইখানে লিখি। যখন বলবে দাগ দূর করতেছ, দাগ দূরীকরণ প্লাস জীবাণুনাশক, জীবাণুনাশক, তখন উত্তর হবে ফেনল। কি বললাম? দাগ দূর করবা প্লাস জীবাণু নাশ করবা, দুইটা কথা একসাথে থাকলে উত্তর হবে ফেনল। আর যদি তোমাকে বলে শুধু জীবাণুনাশক, জীবাণুনাশক মানে জীবাণু নাশ করবা, তখন উত্তর হবে ব্লিচিং এজেন্ট বা ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারে কি ব্যবহার করা হয় কমেন্টে জানাও তো বাবারা। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, CaOCl। ঠিক আছে? শুধু জীবাণুনাশকের কথা বললে, না সরি জীবাণুনাশক না, শুধু দাগ দূরীকরণের কথা বললে, এই যে ভুল লিখে ফেলছি, শুধু দাগ দূরীকরণের কথা বললে তখন হবে ব্লিচিং এজেন্ট, বিরঞ্জক পদার্থ বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। শুধু জীবাণুনাশক বললেও আমরা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট দাগাবো, কিন্তু যখনই একসাথে দুইটা কথা থাকবে দাগ এবং জীবাণুনাশক, দাগাবো ফেনল। আর যখন বিষ প্লাস জীবাণুনাশক একসাথে দুইটা থাকবে, বিষ প্লাস জীবাণুনাশক, তখন উত্তর হবে গোলাপ জল। বুঝতে পারছো কখন কোন আনসারটা দিতে হবে? পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে মানে ঘোলাবে, এই প্রশ্নগুলো যেন তোমার ভুল না হয়। ঠিক আছে? অলরেডি তোমাকে দেখাই দিলাম কোন ধরনের প্রশ্ন হবে। এখন আসো পরের প্রশ্ন, 25 নম্বর বহুপদী বাদ। 26 আসো। গ্রিজ অপসারণের জন্য টয়লেট ক্লিনারে কোনটা ব্যবহার করা হয়? টয়লেট ক্লিনারের মূল উপাদান কি বাবারা? অবশ্যই সোডিয়াম হাইড্রক্সাইড। এটা গ্রিজ অপসারণের জন্য ব্যবহার করা হয়। আর গ্লাস ক্লিনারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। গ্লাস ক্লিনারে কিন্তু আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি না, মনে থাকবে। এখন আসো, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রক্সাইড। এটা আরেক নাম কি জানো? সোডিয়াম হাইড্রক্সাইডের আরেক নাম হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা। পরীক্ষায় সোডিয়াম হাইড্রক্সাইড না দিয়ে প্রশ্ন আসতে পারে কস্টিক সোডা। এই গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে প্রধান উপাদান। এছাড়াও আমরা একটা ব্যবহার করতে পারি রাবিং অ্যালকোহল, যেটা ঘষে মেজে মুছতে সাহায্য করে। রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল কোনটা তুমি জানো বলো তো? গ্লাস ক্লিনারের রাবিং অ্যালকোহল হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। কি বললাম? আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে? এই গ্লাস ক্লিনারে বা টয়লেট ক্লিনারে আমরা সারফেক্টেন্ট রূপে একটা যৌগ ব্যবহার করি। কি ব্যবহার করি? সারফেক্টেন্ট ব্যবহার করি। কেন সারফেক্টেন্ট ব্যবহার করি? এই সারফেক্টেন্ট এই পৃষ্ঠতল বাড়াবে। এইটা মনে করো গ্লাস, চিন্তা করো এটা একটা গ্লাস, আমি এখানে ঘষে মেজে পরিষ্কার করব, তাহলে এইখানে গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কাজ করবে, রাবিং অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল কাজ করবে, আর একটা সারফেক্টেন্ট কাজ করবে যেটা পৃষ্ঠতলের সক্রিয়তা বাড়াবে এবং ডিটারজেন্টের মতো কাজ করবে, রাইট? এই সারফেক্টেন্টের প্রভাবক পড়ছো না? প্রভাবক রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে, সেটা আপলোড হয়ে গেছে, তোমরা দেখবা।
ঠিক আছে, প্রভাবকের সাথে, প্রভাবকের কাজ তোর বিক্রিয়ার হারকে বাড়ানো। এটা মনে করো প্রভাবক, এটা বিক্রিয়ার হারকে বাড়াইতেছে। যদি বিক্রিয়ার হারকে বাড়ায়, এই প্রভাবকের কাজকে বা সক্রিয়তা বাড়ানোর জন্য আরো একটা প্রভাবকের উপরে কাজ করে। এই পেনটা মনে করো আর একটা প্রভাবক, এ তখন এর উপরে কাজ করতেছে, এই যে বসে গেল, তখন এই প্রভাবকের সক্রিয়তা বাড়তেছে, তখন এটাকে বলা হয় ধনাত্মক প্রভাবক। ঠিক তেমনি সারফেক্টেন্টের কার্যকারিতা বাড়ায়, সেটা হচ্ছে বিল্ডার্স। কে বাবারা? বিল্ডার্স। বিল্ডার্স কে আছে? সোডিয়াম মেটাবাইসালফেট, NaHSO4, সোডিয়াম বাইসালফেট, এটা এক ধরনের বিল্ডার্স। এই বিল্ডার্স আমরা কি করি? সারফেক্টেন্টের কার্যকারিতা বৃদ্ধি করে। আর সারফেক্টেন্টের কাজ কি? ডিটারজেন্টের মতো কাজ করা, পৃষ্ঠতলের সক্রিয়তা বাড়ানো। ক্লিয়ার? এটা গ্লেজ ক্লিনারে আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো কোথায় কি ইউজ হয়? অলরেডি আমরা পড়ে ফেলছি। চলো পরেরটা বহুপদী দেখো, তাও পড়াই দিই। গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, সারফেক্টেন্টের জন্য কি হয়? ডিটারজেন্ট বৈশিষ্ট্য থাকে, পৃষ্ঠতলের সক্রিয়তা বাড়ে, 1 এবং 2 কারেক্ট। 3 নাম্বার হলো জীবাণুনাশন ক্ষমতা, না জীবাণুনাশক ক্ষমতা সারফেক্টেন্টে থাকে না। আবার বলো তো, এখন তুমি বলো সারফেক্টেন্টের কার্যকারিতা বৃদ্ধি করে কে? কে বৃদ্ধি করে? তোমরা আমাকে কমেন্টে জানাবা, সারফেক্টেন্টের কার্যকারিতা কে বৃদ্ধি করে? একটু আগে বলছি। ভিনেগার কি? অলরেডি বলছি। প্রিজারভেটিভ, ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ। কোয়াগুলেশন পদ্ধতি, কোয়াগুলেশন পদ্ধতিতে আমরা যে সল তৈরি করি সেটা হচ্ছে কোয়াগুলেশন। দেখো AS2 আর্সেনিক সালফাইডের সলে সোডিয়াম ক্লোরাইডের যে যোগ করা হয়, ফলে একটা অদক্ষেপ পড়ে, এটা হচ্ছে কলয়েড, এটা হচ্ছে কোয়াগুলেশন। ঠিক আছে, তাহলে কোয়াগুলেশন কি বোঝা গেছে বাবারা? আশা করি ক্লিয়ার। দুধ থেকে ছানা তৈরি বা মাখন থেকে ঘি তৈরি, এটা তো দলিত করে চাপ দিয়ে পানি বের করা হয়, দলিত করে চাপ দিয়ে পানি বের করা হয়, এটাকে কোয়াগুলেশন বলে না। কোয়াগুলেশন এক প্রকার হচ্ছে তোমার জমাট বাঁধানোর প্রক্রিয়া। ঠিক আছে, এই যে জমাট বাঁধার প্রক্রিয়া, এটাকে বলে কোয়ালেসেন্স। LESCENCE, কোয়ালেসেন্স মানে জমাট বাঁধানোর প্রক্রিয়া। কোয়াগুলেশন কি বোঝা গেছে? এটার উত্তর হচ্ছে আর্সেনিক সালফাইডের সল থেকে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে অদক্ষেপ। পরের প্রশ্ন আসুন। পরের প্রশ্ন বহুপদীবাদ। তরল দুধ 31 নাম্বার, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি? নিঃসন্দেহে দাগাই দিবা, তরল দুধ সংরক্ষণ করি আমরা পাস্তুরীকরণ। কি? পাস্তুরাইজেশন, পাস্তুরাইজেশন। ঠিক আছে, উত্তর কোনটা তাহলে? পাস্তুরাইজিং। এটা হচ্ছে তরল দুধ সংরক্ষণের পদ্ধতি। আম কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়? যে কোনো ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, যাই বলি না কেন, যে কোনো ফল সংরক্ষণে তুমি লবণ তো দিবাই। লবণ মোটামুটি দেখো 2% লবণ, 2% চিনি। মাছ মাংস সংরক্ষণেও আমরা ব্যবহার করি, এগুলো তো দিবাই। এর সাথে সাথে ফলের কথা যখন আসবে, ফলের কথা যখন আসবে, তোমাকে সাইট্রিক অ্যাসিড অবশ্যই দিতে হবে। কি দিতে হবে বাবারা? সাইট্রিক অ্যাসিড। তোমার কাছে প্রশ্ন, কত পার্সেন্ট সাইট্রিক অ্যাসিড আমরা দিব যে কোনো ফল সংরক্ষণে? তাহলে আম সংরক্ষণ করার কথা বলছে, আম কৌটাজাতকরণ কি ব্যবহার করবো বাবারা? সাইট্রিক অ্যাসিড। আর যদি কোনো টক জাতীয় ফল থাকে, মনে করো টমেটো, মনে করো পেয়ারা, এদের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড দিব, লবণ চিনি তো দিবই, এক্সট্রা দিব অ্যাসকর্বিক অ্যাসিড। কি দিব বলো বাবারা? অ্যাসকর্বিক অ্যাসিড দিব। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমি যদি বলি এখন তোমাকে পেয়ারা সংরক্ষণে বা পেয়ারা কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়, পারবা না? অবশ্যই পারবা। পরের প্রশ্ন আসো। 33, কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরির পরিমাণ বেশি? মনে রাখবা, যার দুধে স্নেহ পদার্থের পরিমাণ বেশি, তার দুধেই ক্যালোরির পরিমাণ বেশি, সেটাকে মহিষ। ঠিক আছে, আর এই যে ভেড়ার ইংলিশ কি বলতো? ভেড়ি বা ভেড়া, শিপ। শিপের শেষে কি আছে? পি আছে, পি আছে না? তার মানে ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণটা বেশি। তাহলে প্রোটিনের পরিমাণ কার দুধে বেশি? ভেড়া বা ভেড়ি, যাই বলি না কেন, মানে ভেড়ির দুধে প্রোটিনের পরিমাণ বেশি। আর স্নেহ পদার্থের পরিমাণ বেশি কোথায়? মহিষের দুধে। স্নেহ পদার্থ যদি মহিষের দুধে বেশি হয়, তাহলে ক্যালোরির পরিমাণ বেশি কোথায় পাবো? মহিষের দুধে পাবো। আর মানুষের দুধে
মানুষের দুধে ল্যাকটোজ থাকে। ল্যাকটোজ এটা হচ্ছে দুধের শর্করা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন আসুন। দেখো একটা এমসিকিউ সলভ করাতে যে আরো কিন্তু অনেক তথ্য তোমাদের দিচ্ছি, তোমরা কি করবা, খাতায় বা বইতে এটা লিখে ফেলবা। বুঝতে পেরেছো? তাহলে দেখবা তোমার অন্যান্য এমসিকিউ সলভ করতে ইজি হবে, প্যারা হবে না। ঠিক আছে বাবারা? ওকে। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কোনটা? এই যে একটু আগে বললাম না, কোয়াগুলেশন বা কোয়ালেসেন্স। কোয়ালেসেন্স একই কথা। আরেকটা আছে যে কলয়েড তৈরির প্রক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন হবে কলয়েড কিভাবে তৈরি হয়। কোয়াগুলেশনের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে কলয়েড তৈরির প্রক্রিয়া। কোয়াগুলেশনের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে কলয়েড তৈরির প্রক্রিয়া। সেটার আরেকটা নাম কি? পেপটাইজেশন। পেপটাইজেশন। ঠিক আছে? এটা হচ্ছে কলয়েড তৈরির প্রক্রিয়া। এখন এই যে কোয়াগুলেশন, এই কোয়াগুলেশন কার বেশি হয়? আমরা কিভাবে ডিপেন্ড করে? চার্জের উপরে ডিপেন্ড করে কোয়াগুলেশন কার বেশি হবে। চার্জের উপরে। চার্জ যার যত বেশি তার কোয়াগুলেশন পাওয়ার তত বেশি। যেমন আমি যে তোমাকে বলি সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, আর Fe3 প্লাস আছে, বলতো কার কোয়াগুলেশন পাওয়ার বেশি হবে? অবশ্যই Fe3 প্লাস, কারণ এটাতে চার্জের পরিমাণ বেশি। যেটা চার্জের পরিমাণ বেশি তার কোয়াগুলেশন ক্ষমতাও বেশি। সে কোয়াগুলেন্ট হিসেবে বেশি কার্যকর, তাকে সহজে কোয়াগুলেন্ট হিসেবে কাজ করানো যায়। বোঝা গেছে? ওকে, আমরা আরো তথ্য জেনে গেলাম। পরে যাই, এটা উদ্দীপক বাদ, ওটা বহুপদী বাদ। 37 নম্বর দেখো, ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। ট্যালকম পাউডারের মূল উপাদান কি বাবারা? ট্যাল্ক। এই ট্যাল্কের সংকেত কি দেখো, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড আর পানি। বুঝো নাই? এটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় এইভাবে না দিয়ে এইভাবে সাজিয়ে দিতে পারে, Mg3, SI নিচে 4, অক্সিজেন 3 আর 2, 3 4 2 8, 8 9 আর 3 12, অক্সিজেন 12, হাইড্রোজেন 2। এটাও কিন্তু ট্যাল্কের সংকেত। তার মানে দেখো একটা সংকেত মুখস্থ রাখবা, সেইখান থেকে ঘুরায় ফেরায় কিন্তু সংকেত বানাইতে পারে। বুঝতে পেরেছো বাবারা? তাহলে ট্যাল্কের সংকেত কি? এই যে 3 MgO, 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড এবং 1 অণু পানি। এখন আসো, এই খ নম্বরটা কিসের সংকেত তোমরা আমাকে বলবা? Na2B4O7 ডট 10 অণু পানি। এটা কিসের সংকেত তোমরা আমাকে বলবা। ঠিক আছে, কমেন্টে জানাবা। নিচেরটা হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, এটা ডলোমাইটের সংকেত। ডলোমাইটের সংকেত। চলো আমরা তাহলে একটু সংকেত দেখে আসি। 37 নম্বর পড়াইতেছিলাম, হ্যাঁ মনে রাখিও। ভিটামিন নিয়ে তো কথা বলা শেষ। দেখো ডলোমাইট, ডলোমাইটের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট ডট ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এবং কে? ম্যাগনেসিয়াম কার্বনেট। যদি বলি ট্যাল্ক, ট্যালকম পাউডারের প্রধান উপাদান যেটা, তাহলে 3 MgO, 4 SiO2 ডট 1 অণু পানি। যদি বলি ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে তুতে। ব্লু ভিট্রিয়ল মানে কি বাবারা? তুতে। তাহলে কি হবে বলো? কপার সালফেট ডট 5 অণু পানি। যদি বলি অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল মানে হচ্ছে অম্লের রাজা। অম্লের রাজা মানে অ্যাসিড, কিং অফ অ্যাসিড। কিং অফ অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বা অম্লের রাজা। ক্লিয়ার? অম্লের রাজা যেহেতু আসলো, তাহলে বলে ফেলি রাজ অম্ল। রাজ অম্লের সংকেত কি? এটা খুব ইজি। রাজ অম্লের সংকেত হচ্ছে 1 মোল HNO3 প্লাস 3 মোল HCl
নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল HCl এর মিশ্রণকে বলা হয় রাজ অম্ল। ক্লিয়ার? এরপরে আসো হচ্ছে জিপসাম। জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি। কত অণু পানি বাবারা? 2 অণু পানি। এরপরে আসো প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস, এইটার সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট হাফ অণু পানি। কি বললাম বাবারা? ক্যালসিয়াম সালফেট ডট হাফ অণু পানি। এরপরে আসো রক সল্ট। রক সল্ট, রক সল্টের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, এটা হচ্ছে রক সল্ট। আচ্ছা, যদি বলি গ্লোবার লবণ, গ্লোবার লবণ তখন হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 ডট 10 অণু পানি। ঠিক আছে? যদি বলি মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ তাহলে হচ্ছে KCl, পটাশিয়াম ক্লোরাইড, আর রক সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। মোটামুটি এই সংকেতগুলো প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, এই সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই। ঠিক আছে বাবারা? তাহলে আমরা এটা জেনে গেলাম। তাহলে চলো এখন আমরা প্রশ্ন সলভে চলে যাই। ওকে, আমরা পড়ছিলাম ট্যালকমের সংকেত কি? 3MgO 4SiO2 পানি। সো তুমি আমাকে এই যে খ নম্বর Na2B4O7 ডট 10 অণু পানি, এটা কিসের সংকেত তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমার হোমওয়ার্ক। ঠিক আছে? ওকে চলো, এই দেখো একটু আগে পড়ালাম এই যে বহুপদীটা, এটা বহুপদী, যদিও তুমি স্কিপ করতে পারো, কিন্তু এটাতে একটু বেসিক আছে, একটু না জানাইলে ভালো লাগতেছে না, বুঝতে পারছো? একটু পড়াই যাই। কলয়েড সিস্টেমে কোয়াগুলেশন হয় কখন? যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণটা বেশি থাকে। অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকবে। কলয়েড কণা চার্জ তড়িৎ বিশ্লেষের চার্জ দ্বারা প্রশমিত হবে, সেটাও সম্ভব। কলয়েড কণা ও বিস্তার মাধ্যম পরস্পর থেকে দূরে সরে যায়। তিনোটাই কারেক্ট। উত্তর কি? তিনোটাই কারেক্ট। বোঝা গেছে? পরের প্রশ্ন আসো। এই দেখো 39 নাম্বার, ময়শ্চারাইজার হিসেবে লিপস্টিক আফটার শেভ লোশনে কি ব্যবহার করা হয়? বলছিলাম না, যে কোনো অ্যালকোহল বা গ্লিসারিন। উত্তর কি? গ্লিসারিন। কোনটি মানুষের প্রোটিনের চাহিদা মেটায়? প্রোটিন কি আছে? ডিম, দুধ, কি আছে? মাছ, মাংস, সবজি, ভাত আছে, শাকসবজি, পানি আছে, এগুলো তো না। উত্তর কি? মাছ। উত্তর কি? মাছ। হ্যাঁ, ছোটবেলায় একটা মুভি দেখতাম, বুঝলে, নাগার্জুনা। নায়ক হচ্ছে কে? নাগার্জুনা। হ্যাঁ, নাগার্জুনা। এই নায়কের একটা মুভি ছিল, প্রথম হচ্ছে তামিল মুভি দেখি, ওই মুভিটা দেখে, ঠিক আছে, সেই মুভিতে নাম ছিল হচ্ছে মাস। ঠিক আছে? একটা সুন্দর একটা গান আছে, যে কি বাবা চলতে তো মাস, এরকম একটা গান আছে, বাবা চলতে তো মাস, এরকম। তো যাই হোক, সেই মাছ দেখে ওই কথাটা মনে পড়লো। তো মাছ কি? প্রোটিনের চাহিদা। এই যে আজকে আমাদের এই সিরিজটা শেষ হয়ে যাবে, কর্মমুখী রসায়ন শেষ হওয়ার পরে ফার্স্ট পেপার কবির শেষ, তারপর তোমাকে যেখান থেকে MCQ দিক তুমি পারবা, তো তুমি এই মাছের ডায়লগ দিবা যে মাছ। ঠিক আছে? ওকে চলো, খাদ্যদ্রব্য পচনে, এই দেখো একটু আগে তোমাকে পড়াইছিলাম না, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ককে পানি ছিল, তারপর তাপমাত্রা ছিল 30 থেকে 45 ডিগ্রি, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে একটা ছিল না অক্সিজেন। অক্সিজেন থাকলে তো জারণ ক্রিয়া ঘটবে, ব্যাকটেরিয়া জন্মাবে, অণুজীব জন্মাবে, খাদ্যদ্রব্য পচন হবে। বলছিলাম কিনা বলো? হ্যাঁ। লিপস্টিকের মূল উপাদান কি? দেখো কবির স্যারের বই রঞ্জক পদার্থ দিছে হচ্ছে লিপস্টিকের মূল উপাদান, আসলে এটা ভুল কথা। লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। লিপস্টিকের মূল উপাদান কি? মোম, বা প্রধান উপাদান হচ্ছে মোম। এখন আসো, এখানে রঞ্জক পদার্থ দিছে, কেন দিছে? কারণ কবির স্যারের অনুশীলনীতে এটা লিখছে, কেন লিখছে আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, মেহেদির রং কোন যৌগের কারণে হয়? মেহেদির রং হয় লেসন। লেসনের কারণে হচ্ছে মেহেদির রং হয়। এই দেখো একটু আগে পড়াইছিলাম,
পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় কোনটা? পারবা না? কলয়েড। নিরাপদ খাদ্য সংরক্ষককে, নিরাপদ খাদ্য সংরক্ষক হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষক। আরেকটা আছে নিরাপদ খাদ্য সংরক্ষক সোডিয়াম ক্লোরাইড, যেটা খাবার লবণ, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন আসো, গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তনটি ঘটে? গাজন প্রক্রিয়া মানে হচ্ছে ফার্মান্টেশন। এই ফার্মান্টেশনে গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়। কি হয় বাবারা? গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়। পারবা? আশা করি ক্লিয়ার। ওই যে ভিনেগার প্রস্তুতি, তোমরা তো ইন্টারমিডিয়েটে করে আসছো যে কিভাবে হচ্ছে আমরা ভিনেগার তৈরি করি, মল্ট ভিনেগার, তাই না? এখন আসো, দুধের প্রধান প্রোটিন কোনটা? তোমরা অলরেডি জানো দুধের প্রধান প্রোটিন, পরিপাক অধ্যায়েও পড়ছো। দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। চলো একটু দুধ সম্পর্কে আলোচনা করে আসি। কত নাম্বার? 47 পড়াচ্ছিলাম, মনে রাখি। দুধ সাদা হয়, তাই না? সাদা কালার দিয়ে। এটা হচ্ছে মিল্ক বা দুধ। দুধ ভেড়াতে প্রোটিনের পরিমাণ বেশি আর মহিষে ক্যালোরির পরিমাণ বেশি, অলরেডি তুমি জানো। দুধের যদি প্রধান উপাদান বলে, দুধের প্রধান উপাদান কি? ঠিক আছে, তখন উত্তর সরাসরি পানি। দুধ তো তরল পদার্থ। দুধ তরল পদার্থ কিনা বলো? অবশ্যই তরল পদার্থ। তাহলে দুধের প্রধান উপাদান কি বাবারা? পানি। দুধের প্রধান শর্করা, দুধে শর্করা আছে। মানুষের ক্ষেত্রে আমরা যে খাবারগুলো খাই, দুধ এবং ডিম, এরা হচ্ছে আদর্শ প্রোটিনের উৎস। কিসের উৎস বাবারা? আদর্শ প্রোটিনের উৎস। বুঝতে পেরেছো? প্রধান শর্করা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ বোঝা গেছে? প্রধান শর্করা কি বাবারা? ল্যাকটোজ। প্রধান আমিষ বা প্রধান প্রোটিন যদি বলি দুধের, তাহলে উত্তর হবে ক্যাসিন। এটা কি বলো? ক্যাসিন। দুধের প্রধান প্রোটিন কি? ক্যাসিন। এই ক্যাসিন এক ধরনের ফসফোপ্রোটিন। কি প্রোটিন বলো? ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন। কেন ফসফোপ্রোটিন বললাম? কারণ এই ক্যাসিনের মধ্যে প্রোটিনও আছে এবং ফসফেটও যুক্ত আছে। এটা একটা যুগ্ম প্রোটিন। ঠিক আছে, ক্যাসিন হচ্ছে একটা ফসফোপ্রোটিন, জেনে রাখো। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন আসো, এই দুধ, দুধের যে প্রোটিন, মনে করো এটা দুধ, দুধের প্রোটিন, দুগ্ধ প্রোটিন। দুধে প্রোটিন আছে মেইনলি 3 ধরনের। কয় ধরনের বাবারা? 3 ধরনের প্রোটিন আছে। ফার্স্ট অফ অল প্রধান প্রোটিন তো অলরেডি বলছি, ক্যাসিন, ফসফোপ্রোটিন যেটা। তাহলে লিখি ক্যাসিন। দুধে অ্যালবুমিন প্রোটিনও পাওয়া যায়। আর দুধে সবকিছু কি বলি বলো? ল্যাকটো। তাহলে দুধে যে অ্যালবুমিন পাবো নাম হবে ল্যাকটালবুমিন। ল্যাকটালবুমিন। দুধে গ্লোবিউলার প্রোটিনও পাওয়া যায়। তাহলে যেটা গ্লোবিউলার প্রোটিন, এই গ্লোবিউলার প্রোটিনের নাম কি হবে বলো? দুধ যেহেতু ল্যাকটো কথা আসবে, তার মানে ল্যাক্টোগ্লোবিউলিন। ল্যাক্টোগ্লোবিউলিন। বোঝা গেছে? হ্যাঁ, না বুঝলে বলবা। ল্যাক্টোগ্লোবিউলিন। ঠিক আছে, এখন এই যে তোমার যে ল্যাক্টোগ্লোবিউলিন আর ল্যাক্টোঅ্যালবুমিন, এদেরকে বলা হয় একসাথে হোয়ে প্রোটিন। কি প্রোটিন বাবারা? হোয়ে প্রোটিন। তাহলে দুধে বেসিক্যালি প্রোটিন থাকে 2 ধরনের, একটা ক্যাসিন আর একটা হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন আবার 2 প্রকার, একটা ল্যাক্টালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। পারা যাবে? এই ক্যাসিন প্রোটিন আবার 4 ধরনের। কত ধরনের বাবারা?
4 ধরনের। ক্যাসিন প্রোটিন কত ধরনের? 4 ধরনের। আলফা আছে, তারপর হচ্ছে গামা আছে, কাপ্পা আছে, ডেল্টা আছে, এরকম নাম আছে, ঠিক আছে, ওটা জানার দরকার নেই। দুধে ক্যাসিন প্রোটিন কত ধরনের? 4 ধরনের। আর হোয়ে প্রোটিন কত? 2 ধরনের। কিন্তু এমনি বেসিক্যালি যদি বলে দুধে কত ধরনের প্রোটিন থাকে, উত্তর হবে 3 ধরনের। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের দুধ নিয়ে আলোচনা ছিল। চলো আবার প্রশ্নে যাই। তাহলে কি বললাম? দুধের প্রধান প্রোটিন কে? ক্যাসিন, অলরেডি আমরা জানি। পরের প্রশ্ন আসো। 48। এই দেখো, গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটা? অবশ্যই লিকার অ্যামোনিয়া। তুমি জানো, একটু আগে পড়াইছিলাম। দেখছো আগে পড়ানোর ফলটা কি? তুমি এইগুলা সব জানো, সব পারবা। পরের প্রশ্ন আসো। এই প্রশ্নটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। বহুপদী হইলেও 49 নম্বরটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। যদি কেউ ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট থাকো, প্রশ্ন সলভ ক্লাসটা দেখতেছো, তার জন্য ইম্পর্টেন্ট। এটা ইন্টারমিডিয়েটেও প্রশ্ন আসে, বারবার আসে, লাগাতার আসবে, ঠিক আছে? আর মেডিকেলেও আসবে। চিন্তা করো, ভিনেগার প্রস্তুতির ক্ষেত্রে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ককে। কার্বনেট কখনো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে না। করে কে? অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এরা হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক। বোঝা গেছে? তাহলে উত্তর কি? 1 এবং 3 মনে থাকবে। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এরা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। পরেরটা বহুপদী বাদ। এই যে 51 নম্বর দেখো, মাখনকে পানি মুক্ত কিভাবে করা হয়? আগেও বলছিলাম চাপ দিয়ে করা হয়। এই যে মাখনকে চাপ দিয়ে দলিত করে পানি মুক্ত করা হয়, ঠিক আছে? এরপর আসো 52 নাম্বার, কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট কোনটা? বলছিলাম না, লুব্রিকেটিং এজেন্টের আরেক নাম কি? বলো। পিচ্ছিল কারক। একটু আগে বলছিলাম কোনটা? তরল প্যারাফিন। তরল প্যারাফিন হচ্ছে পিচ্ছিল কারক। আর ময়শ্চারাইজার বলে গ্লিসারল বা গ্লিসারিন দিব, যে কোনো অ্যালকোহল দিব, তাই না? তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন করতেছি পড়ানোর মধ্যে, এই প্রশ্নগুলো আনসার দিবা। যদি দাও তাহলে ভাববো যে তোমরা আমার কথা শুনছো, তোমরা ভালো বাবা, ঠিক আছে? বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে কোনটা ব্যবহার করা হয়? বেবি পাউডারে মেন উপাদান হচ্ছে বোরিক অ্যাসিড পাউডার। বোরিক পাউডার হচ্ছে আমরা যে বেবি পাউডারের মূল উপাদান, ঠিক আছে? ট্যালকের সংকেত কি? একটু আগে পড়াইছি, তুমি এটা পারবা। খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? একটু আগে বলছিলাম, কারণ নামের শেষে বিএইচ, টিবিএইচ, কিউ, বিএইচ এ থাকে, সেই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কে? বিএইচটি, ঠিক আছে? এখন আসো তোমাকে একটু জিনিস শেখাই। কত পড়াচ্ছি? 55। দেখো, এই যে বোর্ডে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা লিখতেছি, এই কথাগুলো তোমরা নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? এই যে মুছে দিলাম, তার মানে তোমরা যদি এই পিডিএফ চাও, এটা দেওয়া হবে না। কারণ পিডিএফ দিলে হয় কি, আমি দেখছি এই পোলাপানগুলো এত পরিমাণ, তোরা যে অলস, তোরা এই পিডিএফ দেখে শুধু পড়িস। কেন বাবা? এই যে কথা বলার সাথে সাথে, ক্লাসের সাথে যদি একটু খাতায় লিখে রাখিস, তাহলে তো মাথায় মানে গেঁথে যায়। একবার লেখা হচ্ছে 10 বার পড়ার সমান। কিন্তু বলে কি, বাবা টাইম নাই, টাইম মেনটেন করতে পারে। তোর আবার কি, তুই শুধু পড়াশোনা করবি? টাইম নাই মানে শুধু পড়াশোনা করবি, পড়াশোনা ছাড়া কোনো ইয়া নাই। আচ্ছা যাই হোক, মজা করলাম। তো ব্যাপারটা হয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এটা কি করে? এটা দুইভাবে কাজ করতে পারে। একটা, মুক্ত মূলক শোষণ করতে পারে। মুক্ত মূলক মানে কি? ফ্রি র্যাডিক্যাল, এটা শোষণ করতে পারে। 2, সে অক্সিজেনের কাজ কি বলতো? অক্সিজেন কি করে? জারণ ক্রিয়া ঘটায় না? এই জারণ ক্রিয়াটা, অক্সিজেনের জারণ ক্রিয়াটা বন্ধ করে দিতে পারে। জারণ ক্রিয়া বন্ধ করে দিতে পারে, জারণ ক্রিয়া বন্ধ করে দিতে পারে। দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করতে পারে। এখন অ্যান্টিঅক্সিডেন্ট কে কে আছে? অ্যান্টিঅক্সিডেন্ট আছে কৃত্রিম, যেগুলো আর্টিফিশিয়াল আমরা তৈরি করছি, BHA, BHT, TBHQ, এইগুলা। দেখো নাম দেখো, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এতে অ্যানিসল, তার মানে BHA, এটার ফুল ফর্ম কি পারবো না? টিতে হচ্ছে টলুইন, তাহলে BHT, বিতে বিউটাইলেটেড, এইচতে হাইড্রক্সি, টিতে টলুইন, পারবো না? বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। TBHQ, টিতে টারশিয়ারি, বিতে বিউটাইলেটেড, এইচতে হাইড্রক্সি, কিউতে কুইনোন,
তাহলে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনোন, পারবে না? এই হচ্ছে ফুল ফর্ম গেল। তাহলে এরা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর কি অ্যান্টিঅক্সিডেন্ট আছে? কিছু আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কি বাবারা? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তোমার যেগুলো ভিটামিন, ভিটামিন সবগুলা না, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এরা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এইভাবে আসবে না, এদের বাণিজ্যিক নামটা আসবে। বাণিজ্যিক নাম কি? ভিটামিন এর রেটিনল না, রেটিনল না, তোমাকে ব্র্যাকেটে আর একটা লিখাইছিলাম, বিটা ক্যারোটিন। এই ভিটামিন এর বিটা ক্যারোটিন হচ্ছে তোমার কি বলা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট। রেটিনল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না, ঠিক আছে? ভিটামিন সি এর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর নাম কি? আলফা টোকোফেরল। পারবা না? আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা হচ্ছে সেলেনিয়াম, অধাতু সেলেনিয়াম। এই সেলেনিয়াম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। কথা কি বুঝতে পারছো কারা অ্যান্টিঅক্সিডেন্ট, কিভাবে কাজ করে? আমরা এইগুলা জানলাম। এখন আসো এদের বাণিজ্যিক নাম আছে। তুমি বাংলাদেশে এইগুলার নাম বললা অ্যাসকর্বিক অ্যাসিড, তুমি আমেরিকাতে গিয়ে কি এটা বলতে পারবা? তুমি আমেরিকাতে, তারপর হচ্ছে ইংল্যান্ডে যেয়ে কি এটা বলতে পারবা? তাহলে প্রত্যেকের জন্য একটা সংবিধান স্বীকৃত সুন্দর নাম আছে। এই নামটা দিছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই কারণে প্রত্যেকের বাণিজ্যিক নামের আগে ই আছে, ই ই, বুঝতে পেরেছো? প্রত্যেকের বাণিজ্যিক নামে কি আছে? ই আছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নামটা আসছে। এখন আসো, তুমি অলরেডি অনেকগুলা জানো, যেমন কি বলা যায়, সরবিটাল। সরবিটাল আমরা কি কাজে ব্যবহার করি? ওই যে ডায়াবেটিক যে চকলেট তৈরিতে, তাই না? সুইটেনার হিসেবে, মিষ্টিকারক হিসেবে। এই সরবিটালের নাম কি বলো? ই 420, ই 420। তারপরে মনে করো কি আছে, কি আছে, লেসিথিন। লেসিথিন হচ্ছে ই 322, ই 322 লেসিথিন। এরপরে কি আছে? বিএইচটি, ই 321, 321, ঠিক আছে? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এরপরে আছে রং, বিভিন্ন রং আছে না, স্যাকারিন ট্যাকারিন, আমরা খাবারের রং ব্যবহার করি। এই রং, এটা কি আছে? ই 142, 142। তোমরা এই দুইটা জানতা, বাকিগুলা হয়তো জানতা না, লিখে ফেলো। আর একটা আছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড, এটার নাম হচ্ছে ই 219, 219, ঠিক আছে? এই বাণিজ্যিক নামগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে, তাই প্রত্যেকের বাণিজ্যিক নামের আগে ই কথাটা থাকে। বোঝা গেছে বাবারা? এবং কোনটা কোনটা কত নাম্বার, সেটা যেটা দরকার পরীক্ষার জন্য সেটা আমি তোমাকে বলে দিছি। এইগুলা মুখস্থ করে ফেলো। সরবিটাল ই 420, লেসিথিন ই 322, বিএইচটি ই 321, রং ই 142, আর সালফার ডাইঅক্সাইড ই 219, ঠিক আছে? 219। এই সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড আমরা জুস সংরক্ষণে ব্যবহার করি। জুস, ফলের জুস। সালফার ডাইঅক্সাইড কিসে ব্যবহার করা হয় বাবারা? ফলের জুস সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে মনে করো মাছ, মাংস, এদের সংরক্ষণে আমরা ব্যবহার করি সোডিয়াম নাইট্রাইট। এই সোডিয়াম নাইট্রাইট কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে, বুঝতে পেরেছো? এই সোডিয়াম নাইট্রেট কি সৃষ্টি করতে পারে বাবারা? ক্যান্সার তৈরি করতে পারে, ক্যান্সার, ঠিক আছে? পাউরুটি সংরক্ষণে, লিখে রাখো, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? একবারে পড়াই ফেলতেছি। পাউরুটি সংরক্ষণে ব্যবহার করি ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট। পাউরুটি সংরক্ষণে কি ব্যবহার করা বাবারা? ক্যালসিয়াম প্রোপানয়েট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এগুলা জেনে গেলাম। চলো, তাহলে কি হলো? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? বিএইচটি, বলে ফেলছি। পরের প্রশ্ন আসো 56, বিএইচ এর পূর্ণরূপ কি?
অলরেডি আমরা বলছি বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, তাই না? এই দেখো ভ্যানিশিং ক্রিম 57 নাম্বার, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? স্টিয়ারিক অ্যাসিড। এই প্রধান উপাদানগুলো টানা মুখস্থ, কোনটার কি প্রধান উপাদান এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। আফটার শেভ লোশনে কি, কোল্ড ক্রিমে কি, হ্যাঁ দুধে কি, এগুলো মুখস্থ রাখতে হবে। ভ্যানিশিং ক্রিমে কি? স্টিয়ারিক অ্যাসিড। ওকে, আর একটা আছে কোল্ড ক্রিমে, কোল্ড ক্রিমে গ্লিসারিল, গ্লিসারাইল মনোস্টেয়ারেট, মনোস্টেয়ারেট, এটা ব্যবহার করা হয় কোল্ড ক্রিমে। বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, পরের প্রশ্নে যাই। কোনটি সাসপেনশন? সাসপেনশন মানে নিচে হচ্ছে অধক্ষেপ পড়বে, সেটাকে কাদাময় ঘোলা পানি। অনেক জায়গায় রক্তকেও সাসপেনশন হিসেবে বিবেচনা করা যায়, কারণ এটাও কিন্তু অধক্ষেপ পড়ে, কিন্তু আমরা রক্তটা লাগাবো না, যেহেতু কবির স্যারের বইয়ে কাদাময় ঘোলা পানি আছে, এটা প্রেফার করা উচিত। ঠিক আছে, কিন্তু তুমি ফলো করবা হাজারি স্যারের বইতে যেটা দেওয়া আছে। হ্যাঁ, হাজারি স্যারের বইয়ে যেটা দেওয়া আছে তুমি সেটাকে সাসপেনশন হিসেবে দাগাবা, ওটা কোনো ইস্যু না। আমরা হাজারি স্যারটাই ফলো করব, কিন্তু যদি কবির স্যার থেকে কোশ্চেন আসে তখন তোমাকে কাদাময় ঘোলা পানি দাগাইতে হবে। বুঝতে পেরেছো? এটা দেখো, আমরা কিন্তু এখন বোর্ড প্রশ্নে চলে আসছি, অর্থাৎ কবির স্যারের মেন প্রশ্ন কিন্তু আমরা সলভ করে ফেলছি অনুশীলনী অলরেডি ইতোমধ্যেই। তারপরেও আমরা কয়েকটা বোর্ড প্রশ্ন দেখি, যে বোর্ড প্রশ্ন সলভ করার পরে আমরা ইয়া করে দিব। ঠিক আছে, চলো আমরা তাহলে আরো সলভ করি। দেখো, টয়লেট ক্লিনারের মূল ক্লিনিং উপাদান কি? তুমি অলরেডি পড়ে আসছি, কস্টিক সোডা। পারবা না? অবশ্যই পারবা। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ? বলছিলাম সোডিয়াম বেনজয়েট, আর একটা কি ছিল? এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। দেখো কতবার আসছে, দিনাজপুর বোর্ড 15তে আসছে, ঢাকা বোর্ড 17তে আসছে। বুঝতে পেরেছো? এরপরে আসো, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কে? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে প্রোপাইল গ্যালেট, বিএইচএ, বিএইচটি, ওইগুলোর সাথেও আর একটা কি আছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট? প্রোপাইল গ্যালেট। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এখানে ভিটামিন সি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি কি? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। সোডিয়াম ক্লোরাইড তো খাবার লবণ, কিউরিং করা হয়, এটা তো অ্যান্টিঅক্সিডেন্ট পড়বে না। সুগার বা চিনি, এটাও অ্যান্টিঅক্সিডেন্ট পড়বে না। উত্তর তাহলে কি হবে বলো? প্রোপাইল গ্যালেট। পরেরটা উদ্দীপক বাদ। এই দেখো 64 নম্বরে আসো, জুস বা জুস, এই জুস সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করি বাবারা? সালফার ডাইঅক্সাইড। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে আসো, 65। এই দেখো, সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? তোমাকে একটু আগে পড়াইছিলাম, যার চার্জ বেশি তার সেটা সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? এই দেখো Fe3+ আছে, ফেরিক সালফেট। ফেরিক সালফেট মানে কি? ওইখানে Fe3+ আছে, বায়ুগুলাতে 2+ আর পটাশিয়ামে তো 1+ আছে, তার মানে যার চার্জ বেশি তার কোয়াগুলেশন পাওয়ার বেশি। শেষ। পরের প্রশ্নে আসো, 66। দেখো, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে লিকার অ্যামোনিয়া, অলরেডি পড়াই ফেলছি। ওকে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? এটা বহুপদী, অলরেডি তোমাকে পড়াই ফেলছি। পানি শোষণ করবে, জারণ ক্রিয়া মন্দর করবে, এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। বহুপদী স্কিপ করলাম। সাসপেনশন কি? সাসপেনশন হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ। কে কে আছে? ওই যে আমরা অন্ত্রের ক্ষুদ্রান্ত্রে ইমেজিং করি, ইমেজিং কি দিয়ে? বেরিয়াম মিল দিয়ে। এই বেরিয়াম মিল দিয়ে যে ইমেজিং করা হয় সেটা একটা সাসপেনশন। বুঝতে পেরেছো? এই ক্ষুদ্রান্ত্রে তারপর আমরা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া খাই, মিল্ক অফ ম্যাগনেসিয়া। কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়, হ্যাঁ কারো কোষ্ঠকাঠিন্য হইলে যে হচ্ছে না, হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া দিই। এই মিল্ক অফ ম্যাগনেসিয়া মেডিসিন, ওষুধটা সিরাপ, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে এইখানে। এইটা হচ্ছে একটা সাসপেনশন। গোল্ড একটা সাসপেনশন আছে, গোল্ড সাসপেনশন, নামের মধ্যেই আনসার আছে, এটা একটা সাসপেনশন। ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, মিশ্রণে বিস্তার মাধ্যম বিস্তারিত কণা দেখা যায়। বুঝতে পেরেছো? ভিনেগার কি? অলরেডি তুমি জানো, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা হচ্ছে ভিনেগার, তুমি জানো। ওকে, পরের প্রশ্ন আসো, নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? এই দেখো একটু আগে পড়াইছিলাম না, কোনটা? ভিটামিন এ, সি, ই, আর কোনটা ছিল? সেলেনিয়াম ছিল। মনে পড়ে? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লিয়ার? এরপর আসো, নিচের কোনটি খাদ্যের পচনের জন্য দায়ী?
পড়াইছিলাম না পানি থাকতে হবে, এই যে পানি আছে খাদ্য পচনের জন্য দায়ী, শেষ। দেখো পড়ানোর ফলে কি হচ্ছে, এখন এমসিকিউ গুলো টান দিব আর শেষ হয়ে যাবে, তুমি টান দিবা আর শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে নিচের কোনটি দ্বারা সংরক্ষণকে কিউরিং বলে, তোমাকে প্রশ্ন করছিলাম, কমেন্টে তোমরা উত্তর দাও নাই, আমি জানি তোমরা হচ্ছে ফাঁকিবাজ। এই যে অলস, এই আলসেমি বাদ দাও, কষ্ট না করলে কেষ্ট মেলে না, বুঝতে পারছো? ফাঁকিবাজি বাদ দাও। এই কিউরিং বলে কোনটা? লবণ সংরক্ষণ, লবণ দিয়ে সংরক্ষণ করি। আর ভিনেগার দিয়ে আমরা যে সংরক্ষণ করি সেটাকে বলা হয় পিকলিং বা আচারকরণ, ঠিক আছে? ওকে, পরেরটা আসো, পরেরটা বহুপদী, স্কিপ। এই দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির মিশ্রণকে কি বলা হয়? একটু আগে বলছিলাম সাসপেনশন বলা হয়, শেষ। নিচের কোন আয়নটির কোয়াগুলেশন ক্ষমতা সবচাইতে বেশি? এই দেখো চার্জ, দেখো কপার 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, চার্জ কোনটাতে বেশি? অ্যালুমিনিয়াম 3+, তার মানে এটা কোয়াগুলেশন পাওয়ার বেশি, শেষ। অ্যারোসলে সাসপেনশনে বিস্তার মাধ্যম কোনটি? বিস্তার মাধ্যম মানে যেই মাধ্যমে কণাটা বিস্তারিত হয়, যেই মাধ্যমে কণাটা বিস্তারিত হয়, বুঝতে পেরেছো বাবারা? এই বিস্তার মাধ্যম আসলে বোঝাইতেছে যেটা আমরা দেখি, আর একটা আছে বিস্তারিত বস্তু বা বিস্তারিত কণা, দুইটা কথা পাবা তুমি যখন বই খুলবা, হাজারি নাগ স্যার বলো, কবির স্যার বলো, দুইটা কথা পাবা, একটা বিস্তার মাধ্যম আর একটা বিস্তারিত কণা। এই বিস্তারিত কণা মানে এটা আসলে যা, এখন চিন্তা করো অ্যারোসলকে তুমি কেমন দেখো? গ্যাসীয় না? এটা বিস্তারিত মাধ্যম, মাধ্যম হচ্ছে গ্যাস, এর মধ্যে কিন্তু কঠিন কিছু পদার্থ থাকে, সিএফসি থাকে, তারপর আরো হাবিজাবি কণা থাকে, এই কণাগুলা কি কঠিন না? এইটা হচ্ছে বিস্তারিত কণা, বুঝতে পারছো? যেটা খুবই কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে বিস্তারিত কণা, আর যেটা বেশি পরিমাণে থাকবে সেটা বিস্তারিত মাধ্যম, ক্লিয়ার? তাহলে অ্যারোসলে কোনটা বিস্তারিত মাধ্যম? গ্যাস। পরের প্রশ্ন আসো, এই দেখো এই প্রশ্নটা তোমাদের অনেক জায়গায় ঝামেলা করে যে বাবা দুধ তো অনেক জায়গায় সল দিছে, অনেক কিছু, না দরকার নেই, এত কিছু জানার দরকার নেই, দুধ আসলে তুমি ইমাল সন্ধ্যা খাবা, শেষ, বুঝতে পারছো? এটা কবির স্যারের ইনফো, এটা মেডিকেলেও আসছে। এবার দেখো যশোর বোর্ড 2016তেও আসছে, যশোর বোর্ড হচ্ছে মার কামারা বোর্ড, কারা কারা যশোর বোর্ডে ছিল তা আমাকে একটু জানিয়ে তো, আমিও কিন্তু যশোর বোর্ডের, ঠিক আছে? কেমিস্ট্রিতে 200তে 200 পাইছিলাম, আহা আহা, সেই কঠিন বোর্ডে 200তে 200 পাইছি, বিশাল ব্যাপার। আচ্ছা যাই হোক, ট্যাল্ক কি? পরের প্রশ্ন, ট্যাল্ক কি? ট্যাল্ক হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট, পারবা না? অলরেডি তোমাকে পড়ছি। এই দেখো 79, কাঁঠাল কৌটাজাতকরণে কি ব্যবহার করবো বাবারা? অবশ্যই সাইট্রিক অ্যাসিড। এটা কি টক জাতীয় ফল না? তাহলে তো অ্যাসকর্বিক অ্যাসিডের প্রশ্ন ওঠে না। যখন পেয়ারা বলবো, টমেটো বলবো, তখন কি হবে? অ্যাসকর্বিক অ্যাসিড, বুঝতে পারছো? পড়াই ফেলছি। পরের প্রশ্ন আসি, যদিও এটা বহুপদী তারপর পড়া উচিত, যে খাদ্য কৌটাজাতকরণ ব্লাঞ্চিং পর্যায়ে, ব্লাঞ্চিংয়ে কি করি? বাষ্প করি, ফুটন্ত পানিতে বাষ্প করা হয় 5 থেকে 10 মিনিট, গুড, এটা কারেক্ট। লবণ দিয়ে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট ডুবাই রাখা হয়, এটাও কারেক্ট। খাদ্যদ্রব্য বিদ্যমান এনজাইম সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, এটাও কারেক্ট। ব্লাঞ্চিংয়ে আমরা ফুটাইলে এনজাইম নষ্ট হবে, তারপর কি লবণের মধ্যে ডুবাই রাখি, এটাই ব্লাঞ্চিং। উত্তর কি? তিনোটাই কারেক্ট। কয়টাই কারেক্ট বাবারা? তিনোটাই কারেক্ট। ওকে, পরের প্রশ্ন আসো। এই দেখো একটু আগে পড়াইছিলাম না একটা বহুপদী, মল্ট ভিনেগারে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কি কাজে ব্যবহার হয়? ব্যাকটেরিয়া বৃদ্ধিতে কাজ করে। দেখো একটু আগে বহুপদী পড়াইছিলাম, তুমি জানো বহুপদী আসবে না, কিন্তু দেখো ওই বহুপদী থেকেই কিন্তু প্রশ্নটা সিঙ্গেল বেসড আনসার করে ফেলছে। তাহলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে না? পারে, কিন্তু যেই বহুপদীগুলো দরকার সেটা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তুমি আরও কিছু বহুপদী আছে সলভ করবা, আমরা স্কিপ করার চেষ্টা করতেছি, কারণ বহুপদী স্কিপ করলে এমন কিছু যায় আসে না, ওইখান থেকে কোয়েশ্চেন খুব একটা হয় না, হওয়ার পসিবিলিটি বলতে গেলে শূন্যের কাছাকাছি, টেন্স টু জিরো, লিমিট টেন্স টু জিরো, বুঝতে পারছো? এই কারণে আমরা বহুপদীটা স্কিপ চাইলে করতে পারি, উদ্দীপক চাইলেও স্কিপ করা যায়, চিত্রও স্কিপ করা যায়, যেইগুলোতে আসলে বেসিক তোমাকে না জানাইলে নয়, আমি সেইগুলো পড়াইতেছি, বুঝতে পারছো? ওকে চলো, তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক অ্যামোনিয়া সালফেট, অ্যামোনিয়া ফসফেট, মাথায় থাকে যেন, অ্যামোনিয়া কার্বনেট ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে না, না না, মনে থাকে যেন, অ্যামোনিয়া কার্বনেট ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে না। পরের প্রশ্ন, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভকে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, প্রাকৃতিক, চিনি প্রাকৃতিক, সো কি? এই যে তোমার বেনজোইক অ্যাসিড, C6H5CH, বেনজোইক অ্যাসিড, এটা তো ফর্মালডিহাইড, এটা তো কোনো প্রিজারভেটিভের মধ্যেই পড়ে না, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন আসো। এই দেখো একটু আগে বলছিলাম না
ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে? তুমি সুন্দর করে ভিনেগার দেখছো, শতকরা দেখছো, সুন্দর করে 6 থেকে 10% জলীয় দ্রবণ পড়ে আসছিলা, ভিনেগারে 6 থেকে 10% জলীয় দ্রবণ দাগাই দিয়ে আসছো, মারা খেয়ে গাছে উঠে গেছো। মারা খেয়ে গাছে ওঠা যাবে না, প্রশ্ন পানির কথা বলছে। 6 থেকে 10% তো বাবা ইথানল থাকে, 6 থেকে 10% কি থাকে? ইথানল থাকে। তাহলে কি বাবা 90 to 94% পানি থাকে। ক্লিয়ার? এই কারণে প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছো? মারা খাওয়া যাবে না। পরের প্রশ্ন আসো, মেহেদি রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? লাসন, আগেও পড়াইছি। এই যাও, খাদ্যের কোন প্রিজারভেটিভ অতিমাত্রায় উপস্থিতি ক্যান্সার সৃষ্টি করে? একটু আগে তোমাকে বলছিলাম না বাবারা, সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট খাদ্যে ক্যান্সার সৃষ্টি করে। শেষ, পড়া শেষ। দেখছো? পরেরটা বহুপদী বাদ। এই দেখো আবারও সেম কোশ্চেন, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? অবশ্যই অক্সিজেন। বলছিলাম না অক্সিজেন, পানি, তাপমাত্রা কে কে সহায়ক। ঠিক আছে, পরের প্রশ্ন বহুপদী বাদ। এই দেখো 89, দুধে কয় ধরনের ক্যাসিন প্রোটিন থাকে? দুধে একটু আগে বলছিলাম না কয় ধরনের ক্যাসিন প্রোটিন থাকে বাবা? 4 ধরনের। বুঝতে পেরেছো? সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয়? ঠিক আছে, একটু মুছে দিই বাকিগুলা। সংগৃহীত দুধের 90 নাম্বার পড়াইতেছি। পিএইচ নিয়ন্ত্রণে কোনটা ব্যবহার করা হয়? পিএইচ নিয়ন্ত্রণের জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয়, 1 সোডিয়াম কার্বনেট, 2 সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মেডিকেলেও আসছিল। তাহলে পিএইচ নিয়ন্ত্রণে কি ব্যবহার করি আমরা? দেখো সোডিয়াম কার্বনেট কি অপশনে আছে? নাই। কি আছে? সোডিয়াম বাইকার্বনেট। উত্তর কি হবে? সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? এটার কারণে দুধটাকে আমরা পিএইচ একটা অপটিমাম রেঞ্জে রাখি আমরা। এরপরের প্রশ্ন আসো, দেখো গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? অবশ্যই জানো, লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকুয়া অ্যামোনিয়া। অ্যাকুয়া অ্যামোনিয়া। পরের প্রশ্ন আসো, সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে সবজি ডুবিয়ে রাখা হয়? তোমাকে আগেই পড়েছিলাম, লবণের দ্রবণ। লবণের দ্রবণে আমরা সবজি ডুবাই রাখি। কিসের দ্রবণ বাবারা? লবণের দ্রবণ। পরের প্রশ্ন আসো 93, ভিনেগার তৈরিতে কোন জলীয় দ্রবণ লাগে? অ্যাসিটিক অ্যাসিড। অলরেডি মুখস্থ, তুমি জানো, এতবার পড়াইছি, এটা তোমার মুখস্থ হয়ে যাওয়া উচিত। কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে? 94। পারবা না? এইটা যে না পারো মায়ের দেওয়া উচিত, মায়ের। ভেড়ি বা শিপ, বলছিলাম শিপের পরে পি আছে, পিতে প্রোটিন, পিতে শিপ, এটা হচ্ছে ব্যাপার। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ। তার মানে ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এই ল্যাকটোজকে ভাঙলে তুমি পাবা গ্লুকোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ল্যাকটোজকে ভাঙলে কি পাবা বাবারা? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। কথা ক্লিয়ার? এই কারণে এটাকে ডাইস্যাকারাইড বলা হয়েছে। পরের প্রশ্ন আসো, এই দেখো পড়াইছিলাম না, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? অ্যামোনিয়া দ্রবণ। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যাল্ক। ঠিক আছে, পরেরটা বহুপদী বাদ। 99 নম্বরে আসো, এই দেখো গ্লাস ক্লিনারের রাবিং অ্যালকোহল কোনটা? পড়াইছি কিনা বলো? এই পড়াইছি কিনা বলো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক না বাবারা? ওকে, পরের প্রশ্ন আসো, 100 এই ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? তুমি জানো ফরমালিন মানে কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তার কতটুকু মিথানল থাকে? 40%, তাই না? এটার নামই কিন্তু মিথানল। তো এটা 40% হচ্ছে তোমার মিথানল থাকে, বাকি 60% কি থাকে বলো? পানি থাকবে। পরীক্ষায় যদি বলে ফরমালিনে কত পার্সেন্ট পানি থাকে, উত্তর কি হবে? 60%। শেষ। আসলে 60% না, পানি থাকে আসলে 52%। 8% আরো অন্যান্য জিনিস থাকে ফরমালিনের মধ্যে। ঠিক আছে, ওকে, যাই হোক, পরের প্রশ্ন আসো, এটা বহুপদী বাদ। 102, পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? সাসপেনশন। অলরেডি তুমি জানো। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? একটু আগে পড়াইছিলাম না, স্টিয়ারিক অ্যাসিড। আর একটা নাম বলছিলাম কি? গ্লিসারিল মনোস্টিয়ারেট, লিখেও দিছিলাম, মনে করে দেখো বাবারা। যদি তুমি খাতায় না লিখে থাকো তাহলে মারা খাও। টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর গ্লাস ক্লিনারের হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অলরেডি পড়াইছি। আবারও সেম কোশ্চেন, ট্যালকম পাউডারের মূল উপাদান কোনটা? ট্যাল্ক। আমরা কিন্তু বোর্ড কোশ্চেনও সলভ করাই দিচ্ছি। এই দেখো কুমিল্লা বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17, দেখছো
মানে কবির স্যারের অনুশীলনী প্রশ্ন পড়ানো অলরেডি হয়ে গেছে। কবির স্যারের যে মেন অনুশীলনী প্রশ্ন সেটা পড়ানো হয়ে গেছে। আমরা এখন কি পড়াইতেছি বাবারা, কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করাইতেছি। এটা কবির স্যারের মধ্যে ঢুকাই দিয়েছে, কিছু করার নাই। যাই হোক, কয়েকটা করাই, তারপরে তো এই বোর্ড কোশ্চেন তুমি যে কোনো গাইডে পাবা, বাজারে যে কোনো গাইডে তুমি বোর্ড কোশ্চেন পাবা ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট হইলে, তাই না? আর বইতে তো অলরেডি দেওয়াই আছে, এটা তোমার সলভ করার কোনো ব্যাপার না। তো যাই হোক, আসো আমরা তাও একটু সলভ করি। দেখো পরের প্রশ্ন, দেখো এটা বহুপদী, তাও পড়াইছি। দেখো, মাংস কৌটাজাতকরণে কি ব্যবহার করি? বলছিলাম 2% লবণ 2% চিনি, বলছিলাম কিনা বলো? 2% লবণ 2% চিনি, উত্তর হচ্ছে 1 এবং 3 মাংস কৌটাজাতকরণে। হ্যাঁ, মাছ কৌটাজাতকরণে আবার কি ব্যবহার করি জানো? মাছের কৌটার মধ্যে আমরা ব্যবহার করি জিঙ্ক সালফাইডের দ্রবণ। এটা পরবর্তীতে তার মাছ কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয় বাবারা? জিঙ্ক সালফাইড। আবার জিঙ্ক অক্সাইডও লেখা আছে, জিঙ্ক অক্সাইড তৈরি করে, যার কারণে এটা উজ্জ্বল বর্ণের মাছ দেখায়, মাছের কালারটা চকচক চকচক করে। বুঝতে পারছো? মাছের ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখবা, জিঙ্ক সালফাইড, জিঙ্ক অক্সাইড। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন। ট্যালকম পাউডারের সংকেত কি? আবারও তুমি জানো, 3mg 4SiO2 আর হচ্ছে পানি। নিচের কোনটি ভিনেগার? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অলরেডি জানো। এই দেখো পরের প্রশ্ন, আসো তো দেখি বাবারা। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কি? তুমি অলরেডি জানো এই কথাটা কাকে মিন করছে? সাবানকে মিন করছে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে কি বলা হয়? সাবান বলা হয়, তাই না? এই যে স্টিয়ারিক অ্যাসিড, সোডিয়াম স্টিয়ারেট, এটা সাবান না? অবশ্যই সাবান। এই সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তোমরা আমাকে প্রশ্ন আনসার দাও, সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলে? তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে বাবারা? পরের প্রশ্ন আসো। কোনটা গেলাম? ওকে, 110। হ্যাঁ, সাবান বলা হয়। কোনটি টয়লেট ক্লিনারের মূল উপাদান? কস্টিক সোডা। বলছিলাম না, সোডিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কি বাবারা? কস্টিক সোডা। তাহলে এটার উত্তর কি হবে? কস্টিক সোডা। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম কাজ করে? অবশ্যই অবশ্যই ইনভার্টেজ। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম কাজ করে বাবারা? ইনভার্টেজ এনজাইম কাজ করে। পারবা কিনা? ওই যে তোমরা মল্ট ভিনেগার প্রস্তুতি দেখছো না, ফার্স্টে কি থাকে? সুক্রোজ থাকে, তারপরে সুক্রোজটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, এরপরে গ্লুকোজ থেকে তৈরি হয় ইথানল। এখানে জাইমেজ এনজাইম কাজ করতো, ইথানল থেকে পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড হইতো, ঠিক কিনা? এই জিনিসটাই হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণে ইনভার্টেজ এনজাইম কাজ করে। তাহলে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম কাজ করে বাবারা? ইনভার্টেজ এনজাইম কাজ করে। ক্লিয়ার? পরের প্রশ্ন আসো। নিচের কোনটি প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিড লাগে? শোনো, কোল্ড ক্রিম, ট্যালকম পাউডার, লিপস্টিক, এখানে কোনো স্টিয়ারিক অ্যাসিড লাগে না। তাহলে স্নো তৈরিতে কি লাগে? স্টিয়ারিক অ্যাসিড লাগে। পরের প্রশ্ন আসো। মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়? 113 নম্বর। মাছ মাংস সংরক্ষণে কি নাইট্রাইট লবণ ব্যবহার করা হয়? বলছিলাম না, উত্তর কি হবে? সোডিয়াম নাইট্রাইট। এই যে এইটা আবার কি করতে পারতো? ক্যান্সার সৃষ্টি করতো, ঠিক কিনা বলো বাবারা? অবশ্যই অবশ্যই ঠিক। পরের প্রশ্ন আসো। আবারও সেম কথা, আম কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়? আম কৌটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড, কাঁঠাল কৌটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড, কিন্তু পেয়ারা বললে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? 115 নম্বর বহুপদী বাদ। খাদ্য পচনের কারণ কি? আগেও পড়াই ফেলছি, এটা বাদ। 116। নিচের কোন প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়? কোনটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়? তুমি দেখো, সোডিয়াম নাইট্রেট কি প্রিজারভেটিভ? না। সোডিয়াম সালফেট? না। সোডিয়াম অ্যাসিটেট? না। সোডিয়াম বেনজয়েট, এইটা হচ্ছে আমার প্রিজারভেটিভ। ফুড প্রিজারভেটিভ হিসেবে কোনটাকে ব্যবহার করি? সোডিয়াম বেনজয়েট। বুঝতে পেরেছো? তো এই পর্যন্তই। পরেরগুলা দেখো, পরেরগুলা হচ্ছে আমার 2019 সালের বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্নগুলা তুমি যে কোনো জায়গাতে গাইডে গেলেই পাবা। তারপরেও আমি 2018 পর্যন্ত তোমার বোর্ড প্রশ্ন সলভ করাই দিছি, ইভেন কবির স্যারের অনুশীলনী প্রশ্নও সলভ করাই দিছি। এখন বলো, কোশ্চেন সলভ করলে তুমি পারবা না? ফার্স্ট পেপার তো আমরা শেষ করে ফেললাম, এরপরে আমরা সেকেন্ড পেপার দিব আস্তে আস্তে, এটা নিয়ে তোমার চিন্তা কোনো কারণ নাই, ঠিক আছে? কয়েকটা দিন রেস্ট নাও, আপলোড হয়ে যাবে। কোশ্চেন আশা করি তুমি পারবা। তোমরা যারা ক্লাসটা করছো আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, তোমাদের জন্য থাকবে। আমি চাই প্রত্যেকে যেন এই ক্লাসটা করো
এবং মেডিকেলে চান্স পাও। মেডিকেলে চান্স পাও অন্তত একটু জানাও যে বাবা আপনার ক্লাসটা করছি, আপনার ক্লাস করে অনেক ইফেক্টফুল হয়েছে। মেডিকেলে না, তুমি ইনফ্যাক্ট ভার্সিটিতে গেলেও আমার ক্লাস থেকে অনেক কমন পাবা। বুঝতে পারছো? যে বাবা আপনার ক্লাস করছি, করে অনেক ক্লাস থেকে কমন পাইছি এবং আমি চান্স পাইছি। হ্যাঁ, জানাইলে আমরা খুশি হই, তখন এর প্রতি আরও হচ্ছে আমরা মোটিভেটেড হই যে না, এদেরকে আরও কি কি কন্টেন্ট দেওয়া যায় আমরা একটু চিন্তা করি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো সেশনে।